শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। দীর্ঘ 1.5 যুগ গণতন্ত্রহীনতার পরে আমাদের সামনে আবার সুযোগ এসেছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে। অনেকেই তাদের বিভিন্ন আসনে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করে গেছে। কিন্তু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? বেশিরভাগ মানুষ আসলে কবে নির্বাচন চায়? কোন কোন ব্যাপারগুলো তাদেরকে নির্বাচনে ভোট দিতে প্রভাবিত করবে? কোন দলকে তারা ভোট দিবে? ভোটাররা কি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কাকে ভোট দিবে? কে জনপ্রিয়তা এগিয়ে আছে? কোন ডিভিশনে বা কোন জেলায় কে অন্যদের থেকে সামান্য কিছুটা হলেও এগিয়ে আছে? গ্রাম আর শহরের মধ্যে কি পার্থক্য আছে? জেনারেশন ভেদে কি এক একজন এক এক রকম করে ভোট দেওয়ার চিন্তা করছে? এখন যদি ভোট হয় তাহলে আসলে কে জিততে পারে? এইসব প্রশ্নের উপর গবেষণা করতে সারা দেশে 64 জেলায় 10,000-এর বেশি ভোটারের উপরে একটি জরিপ চালিয়েছে ইনোভেশন কনসাল্টিং, যারা দেশে ও বিদেশে সামাজিক ও উন্নয়ন বিভিন্ন বিষয়ের উপরে নিয়মিত মাঠ পর্যায়ের গবেষণা করে থাকে। ভোটারদের নিয়ে এই জরিপ ও এর গবেষণার ফলাফল নিয়েই আজকের এই আয়োজন। এবারেই প্রথম আমাদের এই প্ল্যাটফর্মে এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হতে যাচ্ছে। এই আয়োজনের সহযোগী হিসাবে আছে ভয়েস ফর রিফর্ম ও ব্রেইন। আমাদের আজকের এই আয়োজনের পার্টনার RTV। আগামী 90 মিনিট আমরা লাইভ অনুষ্ঠানে আমরা এই জনমত জরিপের বিভিন্ন জিনিসগুলো তুলে ধরব এবং আমাদের সেগুলো তুলে ধরবে আমাদের সাথে আছেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত সারোয়ার। এই জরিপের যে ফলাফলগুলো আপনাদের সামনে প্রকাশ করা হবে সেগুলো নিয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে আসেন 3 জন রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষক। আমার বাম পাশে আছেন আশরাফ কায়সার ভাই, তার পাশে আছেন আব্দুল্লাহ নূর তুষার ভাই এবং আমার ডান দিকে আছে আসিফ শাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অর্থনীতি বিভাগের প্রফেসর। আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি রুবায়েত সারোয়ারকে রিকোয়েস্ট করব আপনাদের জরিপের মেথোডোলজি সম্পর্কে। জি, ধন্যবাদ ফাহিম মাসরুর ভাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই গবেষণাটি কিভাবে আমরা পরিচালিত করেছি। প্রথমেই যেটা উল্লেখ্য সেটা হচ্ছে গবেষণাটি পরিচালিত হয়েছে 19শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ 2025। অর্থাৎ আমরা যে তথ্যটা আজকে পরিবেশন করব সেটা শুধুমাত্র সেই পিরিয়ডকে রিপ্রেজেন্ট করবে, এর বিয়ন্ডে না। 2 নম্বর হচ্ছে আমরা 10,696 জন সম্ভাব্য ভোটারের উপরে আমরা এই বিশ্লেষণটা করি এবং তাদেরকে নমুনায়ন করা হয় সমগ্র দেশ থেকে। তো নমুনায়নের জন্য আমরা বেছে নেই যে আমাদের 2011-র যে পপুলেশন সেন্সাস যেটি ছিল সেটার যে আপনার নমুনায়ন সেটাকে ভিত্তি হিসাবে ধরে নেই। তো সেই ভিত্তি হিসাবে ধরে নিয়ে আমরা আপনার গ্রামীণ 71%, শহর 29% আমরা ভাগ করে নেই, স্ট্র্যাটিফিকেশন করে নেই। আমরা এরপরে বিভিন্ন বয়স ভিত্তিক স্ট্র্যাটিফিকেশন করে নেই, যেটা আমরা জানি যে এই অভ্যুত্থানের সময়ে জেনারেশন জি যেটাকে বলা হয় জেন জি তারা নেতৃত্ব দিয়েছে বলা হয়। তো সেই গ্রুপটি যারা ভোটাধিকার বয়স সীমা যদি চিন্তা করি 18 থেকে 28, তারা আছে 36%। এর পরের গ্রুপ যারা 29 থেকে 44 বছর বয়সী তারা আছে 34%, এবং জেনেক্স যারা 45 থেকে 60 বছর বয়সী তারা আছে 18%, এবং 60 ঊর্ধ্ব আছে 12%। আমরা মূলত নারী পুরুষের সমভাগ করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এটি করা হয়েছে আমাদের যারা ইনুমারেটর ছিল সার্ভেয়ার, তারা একটা ওয়ার্ডে গিয়ে প্রথম একটা লোকেশন ঠিক করে প্রতি 3 ঘর পরপর গিয়েছে। তো সেই ভিত্তিতে যখন গিয়েছে আসলে তারা 45% নারী ভোটার এবং 55% নারী ভোটার তারা সর্বোচ্চ নিতে পেরেছে। তো আমাদের বিশ্লেষণে 55% পুরুষ এবং 45% নারী ভোটারের আপনার মতামত আছে। এবং বিভাগীয়তেও আমরা যেটা করেছি যে বাংলাদেশের পপুলেশন প্রপোর্শন অনুযায়ী ভাগ করার চেষ্টা করেছি। সেই হিসেবে সর্বাধিক রেসপন্স এসেছে ঢাকা বিভাগ থেকে 26%, এরপরে আছে চট্টগ্রাম বিভাগ থেকে 19%, এবং রাজশাহী বিভাগ 13%, খুলনা বিভাগ 12%। অন্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় এখানে উল্লেখ্য সেটা হচ্ছে ধর্মভিত্তিক আমরা আপনার ভাগ করেছি নমুনাকে। অর্থাৎ আমাদের এই নমুনাতে 89% আছে যারা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের প্রায় 7.5-8% আছে যারা হিন্দু ধর্মাবলম্বী। তো এটা আপনার পপুলেশন ওয়াইজ এবং ধর্মাবলম্বীদের মধ্যেও এটা রিপ্রেজেন্টেটিভ আপনার একটা বিশ্লেষণ। যদিও আমরা 64 জেলা থেকেই নিয়েছি, আমাদের বিশ্লেষণ বিভাগীয় পর্যায় পর্যন্ত স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্টেটিভ।
পরিসংখ্যানগতভাবে সত্য, কিন্তু এটা আপনার জেলা পর্যায়ে পরিসংখ্যানগতভাবে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হবে না। এটা জেলা পর্যায়ে একটা ডিরেকশন দিতে পারবে, কিন্তু জেলা পর্যায়ে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, কিন্তু বিভাগীয় পর্যায়ে এটা সিগনিফিক্যান্ট। ধন্যবাদ রুবায়েত। আমার মনে হয় এই ব্যাপারটাতে খুব সংক্ষিপ্তভাবে আসিফ শাহান, আপনারাও অন্য আরেকটি অর্গানাইজেশন থেকে রেগুলার মাঠ পর্যায়ে জরিপ করেন। আপনার এই জরিপের মেথোলজি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কমেন্ট থাকে, আপনি সেটা বলবেন, তারপরে আমরা আসলে জরিপের ফলাফল নিয়ে উপস্থাপনায় যাব। আচ্ছা, না ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আমরাও জরিপটা করার চেষ্টা করি, যদিও এখানে প্রক্রিয়া একটু পার্থক্য আছে। ইন পার্সন আমরা শুরু করব, আমরা পালস সার্ভে যেটা 2 রাউন্ডে করেছি সেটা মোটামুটি হচ্ছে ফোন কলের বেসিসে ছিল। একটা যেটা জাস্ট ছোট প্রশ্ন, এই প্রশ্নটা আমি আগেও করেছি জাস্ট সবারিশের জন্য, যে এই যে নমুনায় বয়স ভিত্তিক যে প্রতিনিধিত্ব জেনজি থেকে 36%, এটা হচ্ছে পপুলেশনের ইস্যু, মানে নট ভোটারের হিসাবটা না। এবং আমার মনে হয় ওইটাও যদি মানে এটার পার্থক্যটা কি আসে নমুনাতে, বা আদৌ এটা কোনো সিগনিফিকেন্ট ব্যাপার কিনা মাথায় রাখার জন্য, সো সেটা যদি একটু বলা হয়। সেকেন্ড যেটা আমার মনে হয় আরেকটা জিনিস, জাস্ট আমি এটা রুবায়েত বলেছেন, বাট এই টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট। মানে 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ, মানে মাঝখানে তো একটা ঘটনা ঘটেছে যে একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে, এবং একটা ফরমেশনের পর্যায়ে এই জরিপটা একটা ইন্ডিকেশন আমার মনে হয় দেয়। বাট সেই ইন্ডিকেশনটাকে হয়তো আমি জানি না, ইনোভেশনের হয়তো প্ল্যান আছে বা অন্যান্য আরও যারা আছেন তারাও সার্ভেগুলো বিভিন্ন সময়ে চালিয়ে যাবেন। সো একটা বেসলাইন আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি, যে বেসলাইনের উপর থেকে হচ্ছে গিয়ে তাদের জনপ্রিয়তা কমছে বাড়ছে, কোন সেগমেন্টের কাছে হচ্ছে তার অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে কমছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় চলে আসে। লাস্ট একটা পয়েন্ট, এই প্রশ্নটা একটু, যে আমরা জানি যে আমেরিকান নিশা থেকেও যে শাই ভোটার সিনড্রোম যে ব্যাপারটা থাকে, বা সোশ্যাল ডিসেবিলিটি বায়াস থেকে মানুষজন আসলে রিভিল করতে চায় না, বা যখন রিভিলও করে তখন আসলে হচ্ছে গিয়ে সে ভুল লিখে বলছে বা ঠিক জিনিসটা বলতে যাচ্ছে না। এইটাকে অ্যাড্রেস করার কোনো কিছু সে করা হয়েছিল কিনা? জি, আমার মনে হয় বেশ সুন্দর কয়েকটা ফিডব্যাক এসছে। আমার মনে হয় আমরা আলোচনার মধ্যে এই ব্যাপারগুলো আবার আনবো। আমরা এখন আসলে সরাসরি চলে যাচ্ছি প্রথম কয়েকটি প্রশ্ন যেই সার্ভেতে আজকে আমরা উপস্থাপন করব জরিপের মাধ্যমে। সেটি হচ্ছে আসলে ভোটারদের বর্তমান চিন্তা ভাবনা। আমাদের অনুষ্ঠানের যে পরবর্তী অংশ, সেকেন্ড অংশতে আমরা আসলে কে কোন দল কত ভোট পাবে, কে কোন জায়গায় এগিয়ে আছে, সেই ব্যাপারটা আসবো। বাট তার আগে আমরা কয়েকটি ব্যাপারে আমরা উপস্থাপন করবে রুবায়েত। যে প্রথমেই যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে সবচেয়ে অনেকের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা নিয়ে আলোচিত প্রশ্ন, যে ভোটাররা আসলে কবে নির্বাচন চায়। তো সেটা আপনার সার্ভেতে কি দেখা যাচ্ছে? তো আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে, আচ্ছা প্রথমে আমরা কিভাবে প্রশ্নটা করেছি সেটা বলি। আমরা আপনার পিরিয়ড ধরে দিয়েছিলাম জুন 2025, ডিসেম্বর 2025, জুন 2026, ডিসেম্বর 2026 এবং ডিসেম্বর 2026-এর পরে। তো আমরা একটা পিরিয়ড ডিফাইন করে দিয়েছিলাম ভোটারদেরকে, অথবা সম্ভাব্য ভোটারদেরকে। তো আমরা জিজ্ঞেস করেছি তারা কবে নির্বাচন চান। জুন 2025-এর মধ্যে নির্বাচন চান বলছেন 31.6% সম্ভাব্য ভোটার। ডিসেম্বর 2025-এর মধ্যে চান বলছেন 26.5%, অর্থাৎ আপনার প্রায় 60%ই অলমোস্ট বলছেন যে তারা ডিসেম্বরের মধ্যে ভোট চান, এবং বাকি অংশের মধ্যেও একটা সিগনিফিক্যান্ট পরিমাণ তারা ডিসেম্বর 2026-এর মধ্যেই ভোট চাচ্ছেন, এবং মন্তব্য দিতে পারবেন না বলেছেন 16% ভোটার। এটাও একটা উল্লেখযোগ্য বিষয়। তবে প্রধানত আমরা যেটা দেখতে পাচ্ছি ভোটারদের মধ্যে সেটা হচ্ছে যে মানে আশু নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। জি, এই পার্টিকুলার প্রশ্নের ব্যাপারে আমি রেসপন্স চাবো আশরাফ কায়সার ভাইয়ের কাছে। আপনি কি এটাতে একটু অবাক হচ্ছেন যে সবচেয়ে বেশি লোক, প্রায় 1/3, জুনের মধ্যেই নির্বাচন চাচ্ছে, যদিও এটা মার্চ মাস, আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই নির্বাচন চাচ্ছে? আমি একদমই অবাক হচ্ছি না, এবং আমরা যখন এই বিষয়ে কথা বলি বা আমরা স্টেক হোল্ডারদের যে মতামত দেখতে পাই, আপনি যদি প্রতিদিনের আলোচনা, গণমাধ্যমের প্রতিবেদন দেখতে পান, আমার ধারণা গত অগাস্টে মানুষের একটা ধারণা ছিল অনেক সময় ধরে সরকারটি হবে এবং বুনিয়াদী সংস্কার হবে, দীর্ঘমেয়াদে সংস্কার হবে, সব স্টেক হোল্ডাররা রাজি হবেন, ততদিন আমরা অপেক্ষা করব, অন্তর্বর্তী সরকার দেশ চালাবেন। কিন্তু পরবর্তীতে যে ঘটনাবলী ঘটছে, বিশেষ করে সামাজিক অস্থিরতা, বিশেষ করে মব ইনজাস্টিস ইত্যাদির পরে আমার মনে হয়েছে যে, বা প্রতিবেশী ভারত কিংবা পলাতকদের যে তৎপরতা, তারপরে অনেকেরই ধারণা হয়েছে যে অন্তর্বর্তী সরকার
মানে সময় প্রলম্বিত না করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিলে বাংলাদেশে স্থিতি আসবে এবং তাতে করে একটি না পাওয়া থাকবে, সেটি হচ্ছে সংস্কারের অনেক কিছুই পূরণ হবে না। কেননা রাজনীতিবিদরা পূরণ করবেন বলে আমি জানি না এই জরিপে তার কোনো প্রশ্ন আছে কিনা, কিন্তু জনগণের মনে প্রশ্ন আছে এবং জনগণ অনেকটাই হয়তো কনভিন্স না যে নির্বাচিত সরকার সেগুলো করবেন। কাজেই এক হাতে সংস্কার, আরেক হাতে নির্বাচন। কিন্তু আমি একদমই অবাক হচ্ছি না যে প্রায় 60% মানুষ কিন্তু বলছেন তারা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচনটি চান। তার মানে আকুতিটি টের পাওয়া যাচ্ছে। এটির আরও একটি বড় কারণ, গত 15 বছরে আপনি কোনো ভোট দিতে পারেননি, আপনি কোনো গণতান্ত্রিক চর্চার ভেতরে ছিলেন না এবং আপনার যে জেনারেশন গণ অভ্যুত্থান করেছে তাদের তো কেউ ভোট দিতে পারেই নাই। এখন যার বয়স 40 সেও কিন্তু ভোট দিতে পারেনি। কাজে ভোট দেওয়ার যে আকুতি সেটিও কিন্তু এই জরিপে প্রকাশিত হয়েছে। জি, আমরা এই প্রশ্নটাই আসলে পরে ছিল, আমি তুষার ভাইয়ের কাছে আসবো। রুবায়েতের কাছে আপনার পরের প্রশ্নটার আপনার একটু দেখান রেজাল্টটা কি আসছে, যে আগে কারা কারা ভোট দিয়েছে, যারা সার্ভে করেছে এই 10,000-এর বেশি ভোটারের মধ্যে, তাদের আসলে আগের ভোট দেওয়ার পরিস্থিতিটা সম্পর্কে কি পাচ্ছেন? আমরা যেটা পাচ্ছি যে আমাদের যারা রেসপন্ডেন্ট তাদের মধ্যে নতুন ভোটার আছে 11.2%। গত তিনটির একটিতেও ভোট দেয়নি এরকম রেসপন্ডেন্ট আছেন 39.4%, এবং যে কোনো একটিতে ভোট দিয়েছেন এরকম আছে 49.4%। আমরা এই পরের প্রশ্ন চলে যাচ্ছি, কারণ অনেক বেশ কিছু জিনিসপত্র প্রেজেন্ট করা হবে, যেটা অনেকের কাছে সবচেয়ে বড় আগ্রহের জায়গা, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ সরকারের কাছে এই যে প্রায় 50%-এর মতো আগে ভোট দেয়নি, এদের কাছে আসলে বা সবার কাছে ভবিষ্যৎ সরকারের কাছে লোকের ভোটারদের বিশেষ করে কি প্রত্যাশা? রুবায়েত, এটা কি বলছে আপনাদেরকে? তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আপনার বর্তমানে যে প্রচারিত সংবাদ, সেই সংবাদগুলোর ভিত্তি করে আমরা আপনার একটা লিস্ট তৈরি করেছিলাম যে সেগুলোর মধ্যে মানুষের অভিমত কি, কোনটা তাদের প্রত্যাশা। তো এবং সেখানে বলে দেওয়া হয়েছিল নির্বাচিত তারা পড়ে শোনাবেন তাদের লিস্ট, অন্যান্য এখানে একটা অভিমত হিসেবে আসতে পারে, তারা লিস্ট পড়ে শোনাবে এবং সেখান থেকে প্রথম যে 3টি বলবে সেই 3টি নিবে, অথবা কাছাকাছি যে 3টি যাবে সেই 3টি নিবে, শুধু 3টি নিতে পারবে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, 71.2% রেসপন্ডেন্ট তারা বলেছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। আইন শৃঙ্খলার উন্নতি 52.2%, বৃদ্ধি 39.7%, এবং সরকারি সেবায় দুর্নীতি হ্রাস 32.8%। অর্থাৎ আপনারা দেখবেন যে এর পরে গিয়ে দেখেন যে সংস্কার ভিত্তিক যে প্রশ্ন অপশনগুলো ছিল সেগুলো অনেক তলায়। হ্যাঁ, এবং আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা আজকে আমরা এখানে এই আলোচনা আনছি না, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স বিবেচনায় একই প্রশ্ন রাখা হয়েছিল, সেখানেও সংস্কার বিষয়গুলো চলে এসেছে তলায়। এখানেও ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশায় সংস্কার বিষয় চলে এসেছে তলায়। অর্থাৎ আমাদের রেসপন্ডেন্টদের কাছে সামাজিক এবং অর্থনৈতিক সূচকগুলোই সর্বাধিক পেয়েছে, প্রাধান্য পেয়েছে। আসিফ শাহান, মানে আমরা আসলে যারা শহরে থাকি তারা কিন্তু হয়তো সংস্কার বা সেই ব্যাপার, সংবিধান, সেগুলি নিয়ে বেশি আলোচনা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে গ্রামে ভোটাররা কিন্তু ওগুলো নিয়ে বদার্ড সেই অর্থে না। এটা কি আপনার কাছে মানে স্বাভাবিক মনে হয়? দেখুন, মানে এটা একদিকে আবার আমি এখান থেকে এই কনক্লুশনে চলে যাওয়া যে গ্রামের মানুষজন বা তারা সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করছেন, আমি এই কনক্লুশনে যেতে যাচ্ছি না, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি দেখুন, এই যে আপনি মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার উন্নতি বলেন, আইন শৃঙ্খলার উন্নতির সাথে পুলিশ র্যাবের মতো আইন প্রকারী সংস্থার যে সংস্কার সেটা জড়িত। যে মানুষ মনে করছেন যে আইন শৃঙ্খলার উন্নতি ভবিষ্যৎ সরকারের কাছে অন্যতম একটা প্রত্যাশা, উনি কিন্তু এটা বুঝেই করছেন যে আমরা বর্তমান যে সিস্টেমে আছি সেই সিস্টেমের মাধ্যমে এটা সম্ভব না। সংস্কারটা তার কাছে ইমপ্লিসিটভাবে আছে, এক্সপ্লিসিটলি হয়তো আমরা যেভাবে করার সেভাবে হয়তো নাই, কিন্তু তার মানে কিন্তু সংস্কারের যে ডিমান্ড বা প্রত্যাশাটা সেটা হচ্ছে গিয়ে তার কাছে নেই, সেটা কিন্তু না। সেটা একইভাবে যে দুর্নীতির অভিযোগ তদন্তের কথা বলেন, সরকারি সেবায় প্রবেশাধিকারের বৃদ্ধির কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার তো হচ্ছে কি ওই সংস্কারের যে ডিমান্ডটা বা যে আশাটা সেটা কিন্তু এখানে থাকছে। কাজেই এটা যে একদম যে আমরা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা নাই বা ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবে সে মনে করবে আচ্ছা ঠিক আছে, তো তাহলে তো হচ্ছে কি আমাদের এই রিফর্মগুলো আসলে আমার প্রায়োরিটি না, আমার এইটা, কিন্তু এই কাজগুলো আমি তো রিফর্ম ছাড়া করতে পারবো না। তো সেই জিনিসটা কিন্তু আছে ইসের কাছে, আমরা এই কনক্লুশনে যাওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হবে। ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে এই পার্টিকুলার ব্যাপারে দুজনের মতামত চাচ্ছি। আমাদের এই অংশে আরো কয়েকটা প্রশ্ন আছে, আমি একদম সরাসরি বলি, সেটি হচ্ছে যে সংস্কার যদিও নিচের দিকে, দ্যাট ডাজন্ট মিন যে মানুষ সংস্কার চায় না, কিন্তু যেটি ঘটেছে সে রেজাল্টটা দেখতে চায়। সংস্কার হলে যেই পরিবর্তনটি আসবে
কিন্তু ওই যে তিনটা দেখতে পাচ্ছি, শুধু আমি একটি জায়গায় দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের সময় হত্যার বিচার, সেটা কিন্তু 15% মানুষ চেয়েছেন, সেটি আমাকে একটু অবাক করছে। বাকিগুলো আমি একমত যে সংস্কারের ভেতর দিয়ে পরিবর্তনটি তারা চায়। জি তুষার ভাই। এই জরিপে আসলে দুই ধরনের কথা রয়েছে। একটি হচ্ছে মানুষ আসলে রেজাল্টটা কি দেখতে চায় এবং এই রেজাল্টটা কোন প্রসেসে আসবে সেইটা। সংস্কার কিন্তু আসলে একটা প্রসেস, কিন্তু আসলে রেজাল্ট না। সংস্কারের রেজাল্ট হচ্ছে উন্নতি। কিন্তু একটি ব্যাপার রয়েই যায়, সেটি হচ্ছে যে আইন বা যে সিস্টেম কাগজে কলমে বাংলাদেশে প্রচলিত আছে সেই নিয়মে কখনো কেউ খেলেই নাই। ফলে যে খেলার নিয়ম মেনে আপনি কোনোদিন খেলেন নাই, সেই খেলার রেজাল্ট কি সেটাও কিন্তু আমরা পাই নাই। আপনি যদি কাগজে কলমে যান, বাংলাদেশে প্রচুর আইন আছে, প্রচুর ভালো ভালো কথা আছে, প্রচুর নিয়ম আছে, যেগুলো যদি যারা পালন করেন তারা যদি ঠিক মতো পালন করতেন তাহলে এই পরিস্থিতি হতো না। যেমন ভোটের নিয়মে তো কোনো প্রবলেম নাই, কিন্তু ভোট তারা করে নাই। যেমন পুলিশ যে তার অধিকারের বাইরে গিয়ে বা তার আওতার বাইরে গিয়ে নানা ধরনের ম্যাল প্র্যাকটিস করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, সেগুলোর ব্যাপারে তো আইন তো এটা বলে না, কিন্তু তারা করেছে। ফলে যে আইন রয়েছে সেই আইনে কোনোদিন কেউ খেলেই নাই। আমরা আবার যেই আইনে কোনো খেলা হয় নাই সেটাকে আমরা আবার পরিবর্তন করে আরেকটা আইন বানাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে এই যা সংস্কার করা হবে এটাও যে ভবিষ্যতে মেনে চলা হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি মনে করি ভোট হবে। আমি নিশ্চিত না, কেননা এখন পর্যন্ত কেউ নিয়ম মেনে খেলে আমাদেরকে দেখায় নাই। জি তুষার, আমরা এই আলোচনাগুলো আরো ডিটেইলে করব আমাদের পরবর্তী অংশে। একটা ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হয় যে রুবেল যে কথাটা বলার চেষ্টা করেছেন, যে এইটা কিন্তু মানে তিনটা অপশন মানুষজন বেছে নিয়েছে, এটা হচ্ছে মানুষের টপ প্রায়োরিটি। তার মানে কিন্তু হচ্ছে গিয়ে যে বাকিগুলো না। এবং এখানে দেখেন আপনার এখানে প্রায় 35% কিন্তু কনস্টিটিউশন, পলিটিক্যাল ইস্যু এবং পুলিশ এই সংস্কারের কোশ্চেনটা আছে, এটা তো প্রায়োরিটি আছে, টপ 3 এর মধ্যে নেই। সো এই পার্থক্যটা বোঝা দরকার। আচ্ছা, আর আমি না থাকলেই যে নাই সেটা আর আমি একটু খুব দ্রুত বলে নিই একটা প্রশ্ন, আমি কেন এইভাবে সাজিয়েছি জিনিসটা, সেটা হচ্ছে যে সংস্কারের প্রয়োজনীয়তাকে আপনারা বলছেন, এখন মানুষকে কিন্তু সেটা বুঝাতে হবে। এখানে যেটা আসছে সেটা হচ্ছে মানুষ কি সংস্কারের প্রয়োজনীয়তাটা বুঝছে কিনা। জি এটাও ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আপনাকে আমাদের এই অংশে দুইটা কুইক রেজাল্ট আপনি বলবেন, সেটা হচ্ছে ভোটারদের ভোট কি দ্বারা প্রভাবিত হবে। আপনাদের যে সার্ভে যে 10,000 লোক পার্টিসিপেট করেছিল এবং তারা আসলে কে তাদেরকে বেশি প্রভাবিত করে। তো জি, খুব দ্রুত আমরা যদি দেখি, আমরা দুটো ইন্ডিকেটরে আলোচনা করছি। একটা হচ্ছে যে কোন কোন ইস্যু ভিত্তিক রাজনীতি তাদেরকে প্রভাবিত করবে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম, আপনারা ভোটারদেরকে যেভাবে জিজ্ঞেস করা হয়েছে ঠিক সেভাবেই দেখছেন। তো এটা হচ্ছে স্থানীয় পর্যায়ে আপনার তাদের যে দলগুলো কিভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটা, ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শ, নির্বাচনী ইশতেহারে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, জুলাই অভ্যুত্থানের সাথে আদর্শিক অবস্থান, 1971 সালের মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলগুলোর অবস্থান, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর ভারত নীতি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম এগুলো কিন্তু খুব কাছাকাছি। নির্বাচনী ইশতেহার আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল মার্জিন অফ এরর দিয়ে চিন্তা করি, এগুলো কিন্তু প্রায় সবগুলাই একই কাতারে চলে আসবে। আমার মনে হয় ধর্মভিত্তিক রাজনীতি 20%, এটা একটা বড় নাম্বার। হয়তো এটা নিয়ে তাদের প্রেফারেন্সের দিকেও আসবে। এটা নিয়ে আমরা পরে যদি আর একটু আলোচনা করবো, কারণ সাহান যেটা সাই ভোটারের কথা বলছে এটার ভিতরে সেটা একটা বিশাল মেসেজ আছে। আমার মনে হয় আপনি তাহলে এর পরে যে কারা কারা তাদেরকে প্রভাবিত করবে সেইটা দিয়ে আমরা এই পর্বটা শেষ করছি। এরপরে আমরা যেটা জানতে চেয়েছি, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার প্রচুর প্রকোপ বলা যায়, তো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ভার্সেস ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস এবং আমার মানে পরিবার, আত্মীয় স্বজন, কে আমাকে ইনফ্লুয়েন্স করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করবে। যে আমরা জানি আসলে বাংলাদেশে যেটা হয় যে আমার রিভিল ভোট অলমোস্ট আমার পরিবারের রিভিল ভোটের মতোই চলে আসে। হ্যাঁ, সেটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় পাওয়া খবর ও আলোচনা এবং আমরা যদি ইউটিউব ও ফেসবুক ইনফ্লুয়েন্সারদের ভিডিও এই দুটাকে একসাথে করে নেই, তাহলে কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়া সেকেন্ড হিসেবে চলে আসছে। হ্যাঁ, প্রায় 25.3% খুব সম্ভবত হয়, 23% মতো। তো সেটা কিন্তু সেকেন্ডে চলে আসে এবং পরিবারের সদস্যরা হয়তো সোশ্যাল মিডিয়া দিয়ে ইনফ্লুয়েন্সড হবে। তাহলে আমি যদি ভাগ করে নেই দুটাকে আলাদাভাবে, যে ব্যক্তি এবং মিডিয়া, তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়া ইজ প্লেইং আ ভেরি বিগ রোল ইন টার্মস অফ পিপলস নেক্সট আপনার ভোটিং ডিসিশন। আমরা 30 সেকেন্ড করে সবাই টাইম দিচ্ছি এই পার্টিকুলার দুইটা রেজাল্ট নিয়ে কথা বলার জন্য, তারপরে আমরা পরবর্তী অংশে যাব। এখানে আমাকে একটু অবাক করেছে, কেননা বর্তমান যে রাজনৈতিক প্রচারণা সেখানে একটি বড় স্লোগান হচ্ছে না দিল্লি, কোন দিকে থাকবে ঢাকা। কিন্তু ভোটাররা একেবারেই কম, তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে বোঝা যাচ্ছে শুধু শহরেই বেশি রিলেভেন্ট। তার মানে ভোটারদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই।
নিচে দেখবেন যে 3%-এর কাছাকাছি তারা বলেছে যে ভারত নীতি কি হবে না হবে এটা নিয়ে তাদের কোনো মাথা নেই। কিন্তু তারা আরেকটি বিষয় বলেছেন ধর্মভিত্তিক রাজনীতি, এবং এইখানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি বলা মানে এই না যে ধর্মভিত্তিক দলগুলি ধর্মের বিষয়ে ভোটটা পায়। এটি হচ্ছে যে কাদের কাছে ভোটাররা মনে করে যে একই সঙ্গে রাজনীতি এবং ধর্ম দুইটাই নিরাপদ। ফলে ভোটের সময় কিন্তু শুধুমাত্র ধর্ম কিংবা শুধুমাত্র রাজনীতির উপর ভিত্তি করে ভোটাররা ভোট দেয় না। আমি অতীতের ভোটের যে আমার অভিজ্ঞতা সেটা নিয়ে আমার কাছে আমরা আলোচনা করবো এর পরের অংশে এই ব্যাপারে আরো। আশরাফ ভাই, আমাকে তিনটি জিনিস অবাক করেছে। একটি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারটি, আরেকটি হচ্ছে যে ভারতের ব্যাপারে আপনার অবস্থান, আর তৃতীয় হচ্ছে যে যে কন্টেন্ট কোত্থেকে আসে, পরিবার কিংবা টিভি কিংবা সোশ্যাল মিডিয়া। প্রথমত বলি ধর্মভিত্তিক রাজনীতি, আমরা অতীতে যেটা দেখেছি, ধর্ম বিশ্বাসী মানুষও রাজনৈতিক চয়েস কিন্তু ভিন্ন। নট নেসেসারিলি সে ধর্মের লাইন ধরে ওই রাজনীতিকে বেছে নেয়। ধর্ম একটি আলাদা চর্চা, রাজনীতি একটি আলাদা চর্চা। আমার ধারণা আগামী নির্বাচনে ওই বিষয়টি আরও পরিষ্কার হবে, কেননা আমরা অনেক সময় তাদেরকে মাঠে দেখতে পাই কিন্তু নির্বাচনের বাক্সে তার প্রতিফলন দেখতে পাই না। ভারতের বিষয়ে যেটি বলবো যে আমার মনে হয় রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে ভারত বিরোধিতা বা ভারতের সাথে সমতার অবস্থান একটি সামাজিক দাবি। এই প্রথম আমরা বাংলাদেশে দেখেছি এটি রাজনৈতিক দলের দাবির বাইরে বড় আকার ধারণ করেছে। তৃতীয় হচ্ছে যে আপনার কন্টেন্ট কে দিচ্ছে, কার দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন। আমার মনে হয় এই নির্বাচনে ওটিও আরেকবার নতুন করে দেখা যাবে। সোশ্যাল মিডিয়া হ্যাজ গট এ বিগ ইনফ্লুয়েন্স। এবং আরও একটা জিনিস বলে রাখি, টেলিভিশন কিংবা অন্য অনেক মিডিয়ার কন্টেন্ট কিন্তু মানুষ কনজিউম করে সোশ্যাল মিডিয়াতে। যেমন টকশো এখানে 2.1% দেখানো হয়েছে, কিন্তু সেটাই কিন্তু ইউটিউবে দেখে, সেটাই কিন্তু ফেসবুকে দেখে। কাজে ওখানে যদি আপনি প্রোগ্রামের ফরম্যাট ধরেন টকশো ঠিক আছে, কিন্তু যদি কন্টেন্ট ধরেন সে আসলে সোশ্যাল মিডিয়াতে কনজিউম করছে কি কন্টেন্ট। জি আসিফ শাহান, 30 সেকেন্ড। অনেস্টলি স্পিকিং আমি খুব একটা অবাক হইনি, এবং আমার কাছে এটা মোটেও খুব অবাক হওয়ার মতো কিছু ইস্যু না। কারণ ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শটা নিয়ে অনুষ্ঠান শুরু করবার আগে আমি কথা বলছিলাম, এবং মোটামুটি ব্যাপারটা ছিল যে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবস্থার সপক্ষের অবস্থান লোকজনই হচ্ছে গিয়ে 20%। আমার মানে এটাতে খুব অবাক হওয়ার কিছু নেই, কারণ এই সংখ্যাটা বাড়ছে গত 15-16 বছর বয়সে। তার একটা ইন্ডিকেশন আমরা দেখেছি, এটা সেটার মানে আমরা দেখলাম। আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে, আমাদের ভোটারদের মধ্যে এখনো রেশনাল ভোটার যিনি হচ্ছে প্রার্থীর কি বলছে রাজনৈতিক দল সেটার পার্সেন্টেজ এখনো সিগনিফিকেন্টলি কম। রাজনৈতিক আদর্শ 20%, 71 মুক্তিযুদ্ধের রাজনৈতিক অবস্থান 9.7%, তারপর হচ্ছে জুলাই অভ্যুত্থানের সাথে আদর্শিক অবস্থান 16%। তাহলে এই আদর্শিক চিন্তা করে আমি ভোট দিচ্ছি, সেটা কিন্তু আমার এখন হচ্ছে গিয়ে প্রায় 50%-এর কাছাকাছি চলে আসছে। তার মানে 50%-এর মতো মানুষজন আপনার এলাকায় রাজনৈতিক দল কি করছে সেটার চেয়ে কোন আদর্শিক জায়গা থেকে দাঁড়িয়ে আছে সেটা এখনও তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে ওই রেশনাল ভোটার পার্সপেক্টিভ আমাদের দেশে এখনো আসেনি, এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ অবজারভেশন মনে হচ্ছে। ভোটাররা কি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে যে তারা কাকে ভোট দিবে? আপনাদের সামনে এখন আমরা যে তথ্যটি উপস্থাপন করছি সেটা হচ্ছে যে যারা মতামত দিয়েছেন সেখানে যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের মধ্যে ভোটের সিদ্ধান্ত কতজন নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে 8.6% রেসপন্ডেন্ট তারা উত্তর দেননি বা মন্তব্য দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। 62% বলেছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং 29.4% বলেছেন তারা সিদ্ধান্ত নেননি। এখানে একটি বিষয় উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আমরা অনুরূপ একটি জরিপ পরিচালনা করেছিলাম, তখন 34% বলেছিল তারা সিদ্ধান্ত নেয়নি। এখন বলছেন 29% যারা সিদ্ধান্ত নেননি, অর্থাৎ 5% ভোটার বলা যেতে পারে এই সময়ের মধ্যে বেড়েছে যারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং ওই সময়ে কাছাকাছি সময় পরিচালিত অন্যান্য জরিপে আমরা একই রকমের ট্রেন্ড দেখেছিলাম যে অ্যারাউন্ড 33-34% তারা সিদ্ধান্ত নেননি বলেছিলেন। মানে আপনার যে প্রায় 10,000-এর বেশি ভোটারের উপরে সার্ভে করেছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 60%-র বেশি, 62% অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা, মানে এখন ভোট দিলে যা দিবে, এখন ভোট দিলে কাকে দিবে সেই সিদ্ধান্ত নিয়েছে। এখন সেটা যে পরিবর্তন হবে না সেটা তো আর বলা যায় না। অবশ্যই অবশ্যই। বাট এখন প্রশ্ন আসবে যে এই যে 62% তার মধ্যে কি তারা অলরেডি যারা আপনাদের সার্ভে থেকে সবাই কি বলেছে তারা কতজনকে মানে কাকে ভোট দিবে, নাকি সেই প্রশ্নটাও আপনারা করেছিলেন? আমি যত আমরা এরপরে যখন প্রশ্ন করি আমরা এর পরের উত্তরটা আমরা স্ক্রিনে নিয়ে আসি। স্ক্রিনে যদি আনি আমরা যে এই জরিপে কাকে ভোট দিবে সেই ব্যাপারে তাদের যে সিদ্ধান্তটা সেটা কতজন বলেছে? রুবায়েত। জি, তো আমরা আসলে প্রশ্ন এভাবে করেছিলাম যে আপনি কাকে ভোট দিবেন,
অংশ দিতে চাচ্ছি না বা মন্তব্য দিতে পারছি না। তো আমরা যদি দেখি যে আমাদের সর্বমোট যারা বলেছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ 62%, সেইখানের মধ্যে ওই 62%কে যদি 100% ধরে নেই, সেটার মধ্যে 65.7% আমাদেরকে প্রকাশ মানে করেছেন। 62%-এর ভিতরে এই 65.7% প্রকাশ করেছেন তারা কাকে ভোট দিবেন। বাকি 34.3% আমাদেরকে বলেননি তারা কাকে ভোট দিবেন। আচ্ছা, আমি একটু আসিফ শাহকে রিকোয়েস্ট করবো, এটা কি ট্রেন্ড আপনিও অনেক গবেষণার সাথে সম্পর্কিত আছে মাঠ পর্যায়ে, তো যেরকম বলা হচ্ছে যে প্রায় 1/3 আসলে রিভিল করতে চায় না কিন্তু হয়তো ডিসিশন নিয়ে ফেলেছে, সেটা কি কনসিস্টেন্ট অন্যান্য সার্ভের সাথে? এটা মোরলেস কনসিস্টেন্ট। মানুষজন হচ্ছে কি সে করতে চায় না। মানে আমি একটু যদি সংখ্যায় বলি তাহলে মনে হয় বিষয়টা মানে ইন জেনারেল আমরা আসলে যেটা 10,000-এরও বেশি লোকজনের মধ্যে এইখানে আমরা যেটা দেখবো যে কতজন কাকে ভোট দেবেন সেই সংখ্যাটা কিন্তু 4,300 বা এরকম 350-এর মতো। তার মানে আমরা যেটা বলছি সেটা কিন্তু 4,350 জন লোকের মন্তব্য যে তারা কাকে ভোট দিচ্ছে। এটা স্বাভাবিক। মানে এখানে কয়েকটা ব্যাপার আছে, যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। এই মোমেন্টে আমি এই দলকে ভোট দেবো তার মানে যে আজকে থেকে 5 মাস পরে আমরা সেই একই দলকে ভোট দেবো সেটা কিন্তু এটা ইন্ডিকেট করে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে এই যে যারা রিভিল করছেন না এর মধ্যে হচ্ছে কি একটা ফ্যাকশন, এটা ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা একসাথে আমরা দেখেছি। ইনফ্যাক্ট আমার মনে হয় এটা আস্তে আস্তে একটু কমছে, শুরুতে আরও বেশি ছিল, আমাদের বিআইজিডির সার্ভেতে ওই সংখ্যাটা বেশি ছিল, সেটা এখানে কমছে। আমরা আরেকটা সার্ভে পরে করব, দেখা যাক সেখানে কি আসে। থার্ড যেটা এখানে কিন্তু এগেইন আমরা একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে শাই ভোটার বা সোশ্যাল ডিসেবিলিটি বায়াসের যে ফ্যাক্টরটা সেটা কিন্তু এখানেও কাজ করবে। মানে যিনি রিভিল করছেন তার প্রেফারেন্স সেটা রিভিল করছেন কিনা সেটার একটা সেটাকে অ্যাড্রেস করার একটা ব্যবস্থা এখানে রেখেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি এখনো প্রায় 1/3 ভোটার হয়তো ডিসিশনই নেয়নি যে তারা কোথাও ভোট দিবে, বাট যারা ডিসিশন নিয়েও ফেলেছে তাদের যে চেঞ্জ হবে না নট নেসেসারিলি, বাট তাদের হয়তো চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা একটু কম যারা এখনো ডিসিশন নেয়নি তাদের। মানে এখানে একটা ব্যাপার হচ্ছে কি আমরা আগের ইলেকশনগুলোতে আমরা তো 2008-এর পরে আর নির্বাচনের ইস্যে দেখিনি, তাই বলতে পারছি না। এর আগের নির্বাচনগুলোতে আমরা একটা জিনিস দেখেছি যেটাকে আমরা বলি যে ভোটারদের একটা ব্যান্ড ওয়াগন ইফেক্ট থাকে। ধরা যাক আমি একটা পার্টিকুলার দলকে ভোট দেওয়ার ডিসিশন নিয়ে আমি ভোট কেন্দ্রে গিয়েছি। ভোট কেন্দ্রে গিয়ে যদি আমার মনে হয় যে আমার প্রার্থী জিতছে না আর অন্য দলের একজন প্রার্থী জিতছে, তখন কিন্তু অনেক ভোটারই তার ভোটটাকে সুইচ করে ওই প্রার্থীকে ভোট দিয়ে দেয়, কারণ সে মনে করে আমার ভোটটা নষ্ট করার দরকার কি, যে জিতছে তাকেই দিবে। সো ওইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি আমরা দেখেছি 2008 পর্যন্ত এই জিনিসটা কাজ করেছে। মানুষ একটা জিনিস চিন্তা করে যায়, তার যখন মনে হয় ওই প্রার্থী জিতছে তখন সে হচ্ছে গিয়ে তাকে। এটা খুব একটা ইন্টারেস্টিং, কারণ আমাদের আগের ভোটগুলো সবসময় একটু বাইপোলার হতো, আওয়ামী লীগ বিএনপি হতো। এইবার কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো এটা ট্রাইপোলার বা এর বেশি হতে পারে। তো আমার মনে হয় সবচেয়ে আমি একটা সম্পূরক আনসার দিতে চাই যেটা কাউসার ভাই তুষার ভাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। এখানে সব তথ্য আমরা প্রকাশ করছি না, আমরা জিজ্ঞেস করেছি কেন ডিসিশন নেননি, সিদ্ধান্ত কেন নেননি। তো সেখানে আসলে সর্বাধিক বলেছে যে প্রার্থীকে সেটা নিশ্চিত নই। এটা কিন্তু কনসিস্টেন্ট যে প্রার্থী জানে না বলে তারা বলতে চাচ্ছে না যে সে কে, মানে এখানে কাকে ভোট, এটা কিন্তু কনসিস্টেন্টলি আমরা পাচ্ছি সেই সেপ্টেম্বর থেকে। জি, ওকে। এখনো তো অনেকেই এটার জন্য আসলে সবচেয়ে বেশি আগ্রহী যেই আপনার জরিপের ফলাফলটা, সেটা এখন হয়তো উপস্থাপন করার জন্য আপনাকে অনুরোধ করছি যে এখন নির্বাচন, এখন এটা ভেরি ইম্পর্টেন্ট, এখন হলে আগামী 9 মাস পরে কি হলে সেটা হয়তো আমরা বোঝা মুশকিল হবে, কিন্তু এখন যদি নির্বাচন হয় তাহলে তারা কাকে ভোট দিবে সেই উত্তরটা আপনি এখানে আনার জন্য অনুরোধ। আমাদের গবেষণালব্ধ তথ্য থেকে যদি যায়, ঠিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তথ্য বলছে বিএনপি পাবে 41.7% ভোট, বাংলাদেশের জামাতে ইসলামী পাবে 31.6% ভোট, আওয়ামী লীগ পাবে 13.9% ভোট, ছাত্রদের নতুন কোনো রাজনৈতিক দল পাবে 5.1% ভোট। আপনারা একটা বিষয় একটু অনুগ্রহ করে আপনার নোট নেবেন, সেটা হচ্ছে যে যখন আমরা গবেষণাটি শুরু করি, সার্ভেটা শুরু করি, তখন কিন্তু আমরা ছাত্রদের যে নতুন দল এনসিপি, সেটা তখনও নামটা প্রকাশ হয়নি 28 তারিখের। তো সেই জন্য আমরা তখন তাদেরকে অপশন হিসেবে ছিল ছাত্র সমর্থিত নতুন দল, সেই হিসেবে ছিল আপনার অপশনটা, তাদের নাম দিয়ে এই অপশনটা ছিল না। আপনার আশরাফ কায়সার সারপ্রাইজিং? অতটা না। শোনেন, ভোট হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ সিদ্ধান্ত নেয়, এমনকি ভোট কেন্দ্রে গিয়ে মত পরিবর্তন করে, প্রার্থী দেখে মত পরিবর্তন করে, রাজনৈতিক দলের আচরণ দেখে করে, রাজনৈতিক দল একা নির্বাচনে যাচ্ছে কিনা সেটির উপরে করে, জোটবদ্ধ হয়েছে কিনা সেটির উপরে করে, এবং কাদের সাথে সঙ্গী হয়েছে সেটির উপরে করে।
প্রতিপক্ষেরও একই জিনিস তারা বিশ্লেষণ করে। এখন আওয়ামী লীগ বিতরণের পরে বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি, এই যে ভোটের অঙ্ক বা আগের কোনো রেফারেন্স কিন্তু আমাদের হাতে নাই, কেননা আগের 3টি নির্বাচন কোনো রেফারেন্স পয়েন্ট না আমাদের জন্য। 2008 সেটি নিয়েও প্রশ্ন ছিল, ওই 1/11 সরকার ওই নির্বাচনকে কিভাবে প্রভাবিত করেছিল। তার মানে আগের অনেক আপনার প্রায় 20 বছর আগের নির্বাচনের দিকে যেতে হচ্ছে। আমি অবাক না কিন্তু। না, আমি এই জন্য বলছি যে হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে বিএনপি কিন্তু 40%-এর বেশি ভোট আগেও পেয়েছে। এখন তার মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ সে অর্থে ফিল্ডে নেই, তো তারপরেও তো অনেকে ভেবেছিল যে বিএনপি হয়তো খুব ইজিলি 50-60% ভোট। আমার ধারণা এই জরিপ বিএনপিকে হতাশ করবে, কেননা বিএনপি ভাবছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখন তো সব ভোট আমার কাছে আসা উচিত। জামায়াতে ইসলামী ভাবছে যে আমি তো একটা নতুন সিগনিফিক্যান্ট দল হয়েছি এবং মনে হচ্ছে আমরা ক্ষমতায় চলে গেছি, বাজার গরম করে ফেলেছি, অনেক ধরনের কথাবার্তা বলছি। দেখুন, এইগুলো ভোটে কনভার্টেড হবে কি হবে না একমাত্র সময় বলে দিতে পারবে। 91 সালে আমি একজন জামাতে ইসলামীর নেতার ইন্টারভিউ নিয়েছিলাম, উনি বলেছিলেন ফতোয়া দিয়ে দেশ চলবে। পরবর্তীতে বিএনপি পাওয়ারে এসছে, ফতোয়া দিয়ে দেশ চলেনি। তারা কিন্তু 40 বছর 30 বছর ওই একই কথা বলছেন। তাদের নির্বাচনের পরে আমরা দেখতে পাই যে চুপসে যায়, 18 থেকে 15টি সিট পায় এবং নির্বাচনে তারা মার্জিনালাইজড হয়ে যায়। কিন্তু মাঠ গরম করার জন্য ইসলামী দলগুলোকে বেশ প্রতাপশালী মনে হয়, বিশেষ করে যখন অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকে। এটি গুরুত্বের সাথে নিতে হবে, কারণ বাংলাদেশের অনেক নাগরিক এখন একটু আশাহত হয়ে গেছেন। তারা ভাবছেন হাসিনা না হয় পালিয়ে গেল, খারাপ ছিল, কিন্তু বিনিময়ে কি আমরা আরও খারাপ কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি কিনা। আমার ধারণা যত নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে, আমি খুব ধন্যবাদ জানাই এই সার্ভের জন্য, কারণ আমরা এটাকে বলে থাকি একটা ইয়ার্ড স্টিক, একটা বেঞ্চমার্ক। আজকে আমরা মার্চ মাসে কথা বলছি, হয়তো আর 10 মাস পরে নির্বাচন হবে। আমি জরিপ অনুযায়ী যদি আমি দেখি, তো আমরা মনে করি যে প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি কোয়ার্টারে এই জরিপ যদি আপনি করতে পারেন, সেটি কিন্তু আপনাকে নতুন নতুন তথ্য দিবে এবং মোড় ঘোরানো অনেক ঘটনা কিন্তু বাজারে আসবে আগামীতে, এবং গত 6 মাসেও এসেছে। আর মানুষ কিন্তু তার হিসাব রাখে, সে শেষ পর্যন্ত চিন্তা করবে যে আমি আসলে আমার ভোটটি কোন প্রতিনিধিকে দিব। দেখুন, সংস্কারের ব্যাপারে আপনার এখানে ওই যে আমরা আগে আলাপ করছিলাম, মানুষ সংস্কার বোঝে না, মানুষ রেজাল্টটা বোঝে। কাজে কোন দল সংস্কারের প্রতি কতটা দায়বদ্ধ সেটি দেখতে চায়। ভোট নেওয়ার জন্য দলগুলো কি ধরনের রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন মানুষ সেটি গণনা গেছে। ভারতের ব্যাপারে অবস্থানে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপোষ করছেন এবং মাঠে আপনি ভারত বিরোধিতা করে শাল পুড়িয়ে দিচ্ছেন, এটিও মানুষ দেখতে পাচ্ছে। কাজে আমার মনে হয় যে প্রত্যেকটা ঘটনা খুব সিগনিফিক্যান্ট হবে এবং প্রার্থী নির্বাচন আমরা যদি সেই প্রার্থীদের দেখতে পাই। দেখুন, আমার একটি বড় ব্যাপার হচ্ছে যে গত 7 মাসে রাজনীতির কোনো সংস্কার কিন্তু আমরা দেখতে পাইনি, রাজনৈতিক দলের সংস্কার দেখতে পাইনি। আমরা বারবার সরকার কাঠামোর সংস্কারের কথা বলছি, অন্তর্বর্তী সরকারের, ওটিও কিন্তু ভোটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই আলোচনায় আসবো। ছাত্রদের ভোট কম কেন, এইটা কিন্তু আমাকে অবাক করে না, এই জন্য যে এই ছাত্রদের মধ্যে তো অন্যান্য ছাত্র দল যারা আছে, দলগুলির যেমন বিএনপির ছাত্র দল আছে, জামাতে ইসলামের ছাত্র শিবির আছে, ছাত্রদের মধ্যে তো ওই ভোটাররা, তারা তো নতুন দল বলা হয়েছিল। হ্যাঁ, নতুন দল, কিন্তু নতুন দলকে কারা ভোট দিবে? যারা ওই দুইটা দলের ভোটার না। ফলে ছাত্রদের আন্দোলনের মধ্যে ছিল, ফলে ছাত্র দল যারা, তারা তো বলবেন আমি ছাত্রদের নতুন দলটাকে ভোট দিব। ছাত্র শিবির কেন ছাত্রদের নতুন দলটাকে ভোট দিবে না। অন্যান্য যে ছাত্র সংগঠনগুলি আছে যেসব রাজনৈতিক দলের, তারা কি এখন এসে ছাত্রদের নতুন দলটাকে ভোট দিবে না। ছাত্রদের নতুন দলটাকে ভোট দিবে তারা যারা অনেকে বলেছে যে আমরা বলবো না কাকে দিব, আর তারা যারা বলেছে আমরা অমুককে দিব। এইটা হচ্ছে ঘটনা। এবং এইখানে আরেকটি বিষয় আছে, জামাতে ইসলাম 31.6% ভোট পাবে বলে আমরা ধরে নিচ্ছি, বিএনপি 41.7% পাবে বলে ধরে নিচ্ছি, কিন্তু যারা বলেছে যে আমরা ভোট দিব না, তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ, মানে ভোট কাকে দিব আমরা বলবো না, এরাই কিন্তু এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ। ফলে ওইখানে যে এই পরিস্থিতিটা একই রকম সেটা নাও হতে পারে। ফলে এই ডেটাটা খুব রিপ্রেজেন্টেটিভ না, কিন্তু এইটা আমাকে অবাক করে না একটা জায়গাতেই, যে মানুষের ধারণা যে বিকল্প কে, আপনার পেছনে লেখা আছে, মানুষ কিন্তু এখনো মনে করছে যে বিকল্প কে এটা একটা রাজনৈতিক দল, এবং সেটা একটা পুরনো রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে তাদের সামনে এসেছে এবং তাদের সামনে তাদের প্রার্থী দিয়েছে, এবং যারা বলছেন যে প্রার্থী কে সেটা দেখে আমি সিদ্ধান্ত নিব, তারাও আপনার মনে হয় যে এই এরকম জায়গাতে আসলে এইটাতেই প্রভাবিত হবে। আমি আরেকটা জিনিস একটু ঠিক করে দিই, আমার নামটা আপনি 2বার ভুল করেছেন, আমার নাম আব্দুল নূর তুষার। কিন্তু আরেকটা বিষয় আছে এই পুরো জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের দেশের ভোটাররা কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী কে সেটা দেখে ভোট দেয় না। আমরা
অনেক প্রশ্ন আগে নির্বাচনগুলি নিয়ে আমরা এত বেশি প্রশ্ন করছি না। আমরা মোটামুটি ধরে নিয়েছি যে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও একসময় বাংলাদেশে ভোট হতো। বাংলাদেশে যে কিছুদিন ভোট হয়েছিল তখন কি মানুষ প্রার্থী কে সেটা থেকে ভোট দিয়েছিল? দেয় নাই, কিন্তু মার্কা দেখে ভোট দিয়েছে। ফলে মার্কা দেখে ভোট দেওয়ার জায়গা থেকে আমরা সরে এসেছি কিনা এইটাও কিন্তু একটা বড় প্রশ্ন আছে। এবং আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো ভোটে দাঁড়াবে এবং সেইখানে গেলে পরে মানুষ তাদেরকে বেছে নেবে যে তারা কাদেরকে নির্বাচিত করবে। এবং আপনি দেখবেন যে স্থানীয় পর্যায়ের লোকজনের ক্ষেত্রে কিন্তু মানুষের সিদ্ধান্ত থাকে। ফলে যার স্থানীয় পর্যায়ে সংগঠন আছে সেরকম দলগুলি কিন্তু তাদেরকে অনেক বেশি প্রভাবিত করতে পারবে যাদের স্থানীয় পর্যায়ে সংগঠন নাই। জি, আসিফ শাহ, আমি একটু সার্ভেটাকে ডিফেন্ড করি। আমার মনে হচ্ছে যেভাবে সমালোচনা, কারণ প্রত্যেকটা সার্ভেতেই এই ব্যাপারগুলো থাকে যে আমার হচ্ছে গিয়ে এত মানুষ ভোট দিবেন, কারণ এক্স্যাক্টলি সার্ভে তো হচ্ছে গিয়ে সবসময় এক্স্যাক্ট ভোটের রেজাল্টকে রিপ্রেজেন্ট করবে, দ্যাটস নট পসিবল। আমরা যেটা করি অনেক সময় সার্ভের বেসিসে আমরা অনেক ধরনের মডেলিং তৈরি করি যে এই পার্সেন্টেজ মানুষজন ভোট দিয়েছে, তারা এই আরবান ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার এডুকেশনাল লেভেল এই, এটা করলে আমরা একটা জিনিস প্রপারলি বলতে পারবো। কিন্তু এইটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ একটা জিনিস, যে আমরা যা পেয়েছি সেটা আসলে কি ইন্ডিকেট করছে সেটার বেসিসে। কাজে এইটা রিপ্রেজেন্টেটিভ না, এইটা কিন্তু খুব কঠিন একটা শব্দ, কারণ রিপ্রেজেন্টেটিভ সার্ভে রিপ্রেজেন্টেটিভনেস যে জিনিসপত্রগুলোর উপর ডিপেন্ড করে সেটা কিন্তু হচ্ছে গিয়ে এই রেজাল্টটা কিন্তু সেটাই দেখাচ্ছে। রেজাল্টটা যখন বলছে যে আমি এতজনের মধ্য থেকে এতজনকে পাচ্ছি, এই ফ্যাকচুয়াল শব্দটাকে বা ফ্যাকচুয়াল জিনিসটাকে যখন সার্ভে রিপ্রেজেন্ট করছে, দ্যাট মেক্স সার্ভে রিপ্রেজেন্টেটিভ। এইটা হচ্ছে একটা জিনিস। মানে ব্যাপারটা এভাবে হয়তো তুষার ভাই, আমি একটু ভোটারের পার্সপেক্টিভ থেকে বলি, আমি ভোটারদের দৃষ্টিভঙ্গি থেকে। এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ভয়। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের লোকরা নির্ভয় এখানে বলেছে যে আমরা আওয়ামী লীগকে ভোট দিব? আমি আসছি, আমি এটা আমি একটু জানতে চাই, আপনার কি ভয় ফ্যাক্টরকে কাউন্ট করেছে? আমি দুটো জিনিস এখানে, আমরা এই প্রধান সংক্ষেপ শেষ করে পরের কোশ্চেনটা আরো মানে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা ওই যে বারবার আমি একটা কথা বলছিলাম যে শাই ভোটার ফ্যাক্টর বা সোশ্যাল ডিসএবিলিটি বায়াস, এইটা সার্ভের একটা কমন জিনিস। এটা হচ্ছে এবং যেটার জন্য মানে রুবায়াত খুব সম্ভবত বলবেন যে একটা স্পেসিফিক প্রশ্ন ওনারা করেছেন যেটার বেসিসে এটা আইডেন্টিফাই করার একটা চেষ্টা করা হচ্ছে। দেখেন, এইটা আমরা যখন বিআইজিতে সার্ভে করেছিলাম তখনও আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম। আমরা একটা প্রক্সি কোয়েশ্চেন রেখেছিলাম এইরকম যে 9 দফাকে 1 দফায় পরিণত হওয়াটা আপনি সাপোর্ট করেন কিনা। আমরা দেখেছি হচ্ছে যে মানে আওয়ামী লীগকে ভোট দেবো, এটার পার্সেন্টেজ ছিল হচ্ছে 11%-এর মতো, 9%-এর মতো। 9 দফা 1 দফায় পরিণত হওয়াটাকে সাপোর্ট করি না, এইটা হচ্ছে 20%। তার মানে হচ্ছে শেখ হাসিনার পতন হোক, এটা আমরা সাপোর্ট নিতে ছিল 20%। তার মানে এই 20%-এর মধ্যে 9% রিভিল করেছে, 11% হচ্ছে গিয়ে রিভিল করেনি। এটাকে দেন আমরা আরও কিছু মডেলিংয়ের মধ্য দিয়ে দেখেছি এটা আসলে 20%ও না, এটা তার চেয়েও একটু বেশি। এই ফ্যাক্টরগুলো সার্ভেতে থাকে। আমরা এটা, এবং আই এম শিওর দ্যাট রুবায়াতটাও এটা করেছেন, এটার বেসিসে সে অ্যানালাইসিসটা করবেন। এখন আমি যেটা বলি যে আই এগ্রি উইথ দ্যাট এখানে 13.9% আমরা যেটা দেখেছি সেটা চাইতে আওয়ামী লীগের পার্সেন্টেজটা সেটা এটার থেকে বেশি হওয়ার একটা পসিবিলিটি আছে। সেটা কত বেশি সেটা ডেফিনেটলি এই ডাটাটাকে আরও ক্রাঞ্চ করলে আমরা বুঝতে পারবো। বিএনপির এইটা আমার কাছে যেটা ইন্টারেস্টিং, দেখেন বাংলাদেশে বিএনপি লাস্ট 40%-এর উপরে ভোট পেয়েছিল 2001-এ। আমাদের যদি একটা হাউস হয় তাহলে এই 40% ভোট উইল গিভ ইউ অ্যারাউন্ড 196, তার মানে অ্যাবসলিউট মেজরিটি এটা এনশিওর করতেছে। হুইচ মিনস যদি এই রেজাল্টেই রিফ্লেকশন হয়, এটা হবে আমি সেটা বলছি না, তার মানে হচ্ছে 2026 বা 25 যখনই হোক সেখানে কিন্তু আমরা আবার একটা অ্যাবসলিউট মেজরিটি দেখব। এইটা আমার কাছে একটা মানে যদি এই ইস্যু এটা আমার কাছে একটা শঙ্কাজনক ব্যাপার মনে হচ্ছে, কারণ এই অ্যাবসলিউট মেজরিটির ফল হচ্ছে কি আমরা খুব একটা ভালো ইস্যু দেখিনি। আমরা ওই আলোচনাটা আসা, যেহেতু সময় কম, এক মিনিট একটা কথা বলি। জামাতি ইসলামীর পার্সেন্টেজটা আমাকে চিন্তিত করছে। আই টেল ইউ ওয়াই। অনেক সময় মাঠের গরম দেখে আমরা এক ধরনের পারসেপশনে আসি, আর মিডিয়া কি করে, ইভেন্ট কাভার করে। বাংলাদেশের মিডিয়া ইন্টেলেকচুয়ালি পুয়ার, ভেরি কন্টেন্ট পুয়ার। সে ইভেন্ট কাভার করে, কেউ মিছিল করলো, কেউ মব ইনজাস্টিস করলো, সেখানে চলে গেল। আমি একটু বলি, আটরশি বলে একটা পীর ছিলেন, ওনার মুরিদের সংখ্যা নাকি বাংলাদেশে 1 কোটি ছিল। উনি যখন রাজনীতিতে এলেন কোন কোন কনস্টিটিউয়েন্সিতে 4000 ভোট পেয়েছিলেন। ওই 1 কোটি মুরিদ কিন্তু আমার একটা কথা এখানে বলতে ইচ্ছে করতে হবে, কারণ আমার যে বরাদ্দ সময় সেটাও পাচ্ছি না। এই 31.6% এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে সার্ভেতে যেটা এসেছে আমাদের উইমেন ভোটারদের 1/3 এখনও ডিসাইড করেনি, এবং পরে রুবায়াত দেখাবেন যে উইমেন ভোটারদের মধ্যে জামাতের অবস্থা খারাপ।
সো বেসিক্যালি যে আমাদের যে 31.6%, এটা যে 31.6% স্টেক করবে, এ ধরনের কোনো কনক্লুশনে আমরা আসতে পারছি না। আমার ওই আলোচনাগুলি আমরা পরে আসছি, বাট এই অংশে আরেকটা জিনিস দিয়ে আমরা আরেকটা নাম্বার দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে কোন বিভাগে কে এগিয়ে। আচ্ছা। সেই ব্যাপারে একটা আমরা বোধহয় ম্যাপ প্রেজেন্ট করা হবে। আমরা রুবাই- ম্যাপটা দেখাচ্ছি, কিন্তু আমি জাস্ট একটা সম্পূরক তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে যে আমরা অনেক প্রক্সি নিয়েছি। একটা প্রক্সি যেমন কনস্টিটিউয়েন্সি, কোন জায়গা থেকে ভোটটা নেওয়া হয়েছে, রেসপন্স নেওয়া হয়েছে, সেটা নিয়েছি। তো সেটা থেকে পাচ্ছি যে আওয়ামী লীগের এলাকায় কি আওয়ামী লীগ অনেক কম পেয়েছে কিনা, সেটা না। গোপালগঞ্জে কিন্তু তারা সিগনিফিকেন্ট মেজরিটি পেয়েছে। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা আসলে এখানে ডিভিশনাল ইয়েতে গিয়েছি, কিন্তু ওই ডিস্ট্রিক্ট ডিরেকশনে যদি যাই তাহলে কিন্তু প্রচুর। আমার ডিভিশনটা একটু আপনি যদি প্রেজেন্ট ওটা আমি করেন, বলছি বলছি। 8টা ডিভিশনের মধ্যে 8টা ডিভিশনে 6টাতে বিএনপি এগিয়ে আছে, 2টোতে জামাত এগিয়ে আছে। কোন দুইটাতে জামাত তো এগিয়ে আছে? এখন রংপুরে জামাত সিগনিফিকেন্টলি এগিয়ে আছে, কিন্তু আপনার খুলনায় তারা মার্জিনালি এগিয়ে আছে বিএনপি থেকে। যতটুক দেখা যাচ্ছে বোধহয় কিন্তু নাম্বারে চিটাগাং, চট্টগ্রাম এবং ঢাকা, সিলেট। চট্টগ্রাম, সিলেট হ্যাঁ। এইসব না, জায়গায় but বিএনপি margin, ভীষণ ভাবে মানে- এগিয়ে আছে। অনেক মার্জিনে বিএনপি এগিয়ে আছে জামাত বা অন্যান্য দলগুলো থেকে। ময়মনসিংহেও প্রচুর ব্যবধানে এগিয়ে আরেকটা আছে। ইন্টারেস্টিং দেখছি, ময়মনসিংহে সেকেন্ড পজিশনে কিন্তু আওয়ামী লীগ আছে। হ্যাঁ, সরি, হ্যাঁ, বরিশালেও সেকেন্ড পজিশনে আওয়ামী লীগ আছে। অতএব একেবারে যে লোকজন বলেনি যে আওয়ামী লীগকে ভোট দিবে, এটা প্রকাশ করছে না তা কিন্তু না, প্রকাশ কিন্তু কিছুটা হলেও করছে। হ্যাঁ, এখন কটটুক কেউ কেউ করছে কিনা সেটা আরো আলোচনা হবে। বাট আমি জাস্ট খুব এই অংশে মানে এই যে ডিভিশনাল পার্সপেক্টিভটা আপনার কাছে এরকমই কি হওয়ার কথা? হিস্টোরিক্যালি কি এই ট্রেন্ডটা আছে যে পার্টিকুলারলি ইস্টার্ন বর্ডার এরিয়ায় জামাত কম্পারেটিভলি একটু স্ট্রং আর অন্যান্য সারা দেশ থেকে? তুষার ভাই, আপনি 2 মিনিট এই পয়েন্টটা বলেন। না, এই বিষয়ে আসলে আমরা এইভাবে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। এই জন্য পারবো না যে সব জায়গাতেই তো ওই ব্যাপারটা রয়েছে যে কে কাকে ভোট দিবেন এটা বলেন নাই, এরকম সংখ্যাটা বেশি। ফলে আমি আপনাদেরকে এর আগের প্রশ্নটাতেও করেছিলাম যে অধিকাংশ সার্ভেতে ভয় ফ্যাক্টর থাকে না, কিন্তু এই সার্ভেতে কিন্তু একটা ভয় ফ্যাক্টর আছে। আপনি বলে দিলেন, কেউ জেনে গেল, পরের দিন আপনার দরজা ভেঙে কেউ ঢুকে পড়লো। তো এরকম একটা পরিস্থিতি যখন একটা দেশের মধ্যে থাকে, তখন দরজা ভেঙে কে ইনফরমেশনটা জেনে, এটা যখন মানুষ জানে না, তখন কিন্তু আসলে মানুষ বলে না যে সে আসলে কাকে ভোট দিবে। সীমান্ত এলাকায় সবসময় ভারত বিরোধী রাজনীতির একটা আমরা দেখেছি সবসময়, যেগুলো বর্ডারিং জেলা, সেগুলোতে এক ধরনের ভারতের সঙ্গে এক ধরনের বিরোধিতা থাকে, এবং ভারত বিরোধী যারা থাকেন রাজনীতিতে তারা মোটামুটি ভালো কিন্তু ভোট পান। সিলেটে কিন্তু আবার তা হচ্ছে না। সিলেটে হচ্ছে না, এটার একটা বড় কারণ হচ্ছে সিলেটে একটা লন্ডনের প্রভাব আছে। সিলেটে নির্বাচন কিন্তু শুধুমাত্র বাংলাদেশের প্রভাবে হয় না, এখানে এদের প্রত্যেকের আত্মীয় স্বজন ইউরোপে থাকেন, আমেরিকায় থাকেন, বিশাল একটা অংশ তারা রেমিটেন্স পাঠান, এবং তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের সঙ্গে এখানেও একটা বড় বিষয় থাকে। আপনি দেখবেন গত বেশ কয়েক বছরে সিলেটে যে নেতৃত্বের উত্থান হয়েছে, তার পেছনে কিন্তু এইখানে একটা ইউরোপের একটা ভূমিকা আছে, লন্ডনের। ফলে সিলেট আসলে বাইরে রাখতে হবে। আর চট্টগ্রামের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এইটা মোটামুটি ঠিকই আছে। রংপুর এবং খুলনার কথা যেটা বলা হয়েছে, রংপুরে কিন্তু আমরা দেখেছি যে মানুষ পুরোপুরি জাতীয় পার্টি ঘেঁষা ছিল, তাহলে জাতীয় জাতীয় পার্টি shift দুর্বল হচ্ছে হয়ে যাওয়াতে জামাত। আমার ধারণা যেটা শিফট হতে পারে। আর খুলনার কথা যেটা বলেছেন, খুলনাতে দীর্ঘ সময় আমরা দেখেছি পরিবারকে তুলে আনার একটা বিরাট প্রচেষ্টা ছিল রাজনীতিতে, এবং পরিবার নিয়ে যেমন বাগেরহাটে, যেমন খুলনা প্রপারে আপনি দেখবেন আত্মীয় স্বজনকে ভোটে দাঁড় করানোর একটা বিরাট ব্যাপার ছিল, এবং এই আত্মীয় প্রবণতা, স্বজন প্রীতি, এগুলো যেটা করেছে, এইটা সর্বক্ষেত্রেই রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং সেটা এটার একটা প্রমাণ। এবং সেইখানে বিএনপিও যে খুব তৎপরতা চালাতে পেরেছে তা নয়। বাগেরহাট এবং ওইসব জায়গাতে কিন্তু আগে থেকেও জামাত ইসলামের একটা বড় ভোটার ছিল। আশরাফ কায়সার ভাই, দেখুন, এই রিজিওনাল পার্সপেক্টিভ সাতক্ষীরাতেও আমি সাতক্ষীরাতেও ছিল। রিজিওনাল পার্সপেক্টিভ নিয়ে একটা কথা বলি। সবগুলো দলেরই কিন্তু পকেট ভোট আছে, ভোট ব্যাংক আছে, এটি আমরা সবাই জানি। জামাতে ইসলামী সাতক্ষীরা বা অন্যান্য বর্ডার এলাকাগুলোতে ভালো অবস্থানে আছেন, সেটিকে এই সাম্প্রতিক এখানে বোধহয় খুলনাও কভার হয়েছে পুরো অনেকটাই। এবং আমরা দেখুন, বাজারে আওয়ামী লীগ না থাকা মানে বিএনপি যে এগিয়ে থাকবে, এটি তো সবাই বুঝি আমরা, একটি বড় দলের এগিয়ে থাকা। কিন্তু অবস্থান সেটি জনমনে একটা পারসেপশন তৈরি করে। আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের, দেখুন, একটা জিনিস খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে তাদের মূল নেতৃত্ব যেরকম অনুশোচনা করে না এবং পট পরিবর্তনকে ষড়যন্ত্র বলে, সেরকম প্রান্তিক পর্যায়ের সমর্থকদেরকেও কিন্তু আমরা অনুশোচনা করতে দেখিনি এখন পর্যন্ত, এবং তারা দেউলিয়া হয়ে গেছেন রাজনীতি।
রাজনীতিতে, কিন্তু তাদের অনুশোচনা কিংবা অন্যায় স্বীকার করার অবস্থায় নাই। আমি কিন্তু খুব অবাক হচ্ছি যে তারা সাহস করে অন্তত 13-14% লোক তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। এটি আগামীতে বাড়তেও পারে, আবার বিচার প্রক্রিয়া যদি আপনি ঠিক করে আগাতে পারেন সেটি কমতে পারে। যেমন জাতিসংঘের রিপোর্ট প্রকাশ হওয়ার পরে ওই আওয়ামী লীগারদের মধ্যে আমি এক ধরনের হতাশা দেখেছি, যারা মোটামুটি 6 মাস দাঁতে দাঁত লাগিয়ে বলেছিলেন যে কিছুই হয়নি, এখন মনে হচ্ছে কিছু হচ্ছে। আরেকটা জিনিস স্টুডেন্টদের ব্যাপারে আমি বলি যে তাদের মাত্র আপনাদের সার্ভে শেষ হওয়ার 3 দিন আগে তাদের রাজনৈতিক দল হয়েছে এবং তাদের এখনও কিন্তু ভোট দানা বেঁধে উঠতে পারেনি। এটি নির্ভর করবে যে তাদের কর্মকাণ্ড কি হবে, তারা গ্রেটার কোনো অ্যালায়েন্সে যাবে কিনা এবং তাদের নেতৃত্বের গুণাবলী দিয়ে মানুষ তাদেরকে নির্বাচনের দিকে দেবে কিনা। যে বয়স ভেদে কারা কারা কোন ভোটার গ্রুপ কোন দিকে ঝুঁকে আছে, নারী পুরুষদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, এবং গ্রাম এবং শহরের কি ভোটিং প্রেফারেন্স বা ভোটিং ট্রেন্ডের কোনো ডিফারেন্স আছে কিনা। তো রুবায়েত সারোয়ারকে এবার আমি রিকোয়েস্ট করব যে আমাদের বয়স ভেদে যেই ডিফারেন্সটা আছে সেটাকে তুলে ধরার জন্য। রুবায়েত। খুব আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, খুব অবাক করা বিষয় যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর ক্ষেত্রে বয়স যত বাড়তে থাকে ভোটের পরিমাণ বাড়তে থাকে। হ্যাঁ, আপনার কিন্তু জামাত ইসলাম এবং ছাত্র সমর্থিত পার্টি দুটোর ক্ষেত্রেই আপনার বয়স যত কমতে থাকে ভোটের পরিমাণ বাড়তে থাকে। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ হয়তো আমাদের প্রাচীন রাজনৈতিক ধারার আপনার শক্তিটাকেই আপনার বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু জামাতে ইসলামী এবং ছাত্র সমর্থিত পার্টি তাদের মধ্যে হয়তো দলের মধ্যে হয়তো আপনার নতুন যে রাজনৈতিক শক্তি উত্থান সেটা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখবেন যে যদিও জেনারেশন যেটা জেনজি বলা হয় 18 থেকে 28 বছর যারা এখন আছে তাদের মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাচ্ছে, কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে বিএনপির ভোটের মধ্যে কিন্তু সর্বাধিক ভোট আসছে জেন এক্স থেকে 45 থেকে 60 বছর বয়সী। একটা ইন্টারেস্টিং হচ্ছে জেনারেশন জির ক্ষেত্রে বিএনপি এবং জামাত কিন্তু প্রায় অলমোস্ট সিমিলার, অলমোস্ট সেম। জি, তো এটা একটা ভীষণ আলোচনার বিষয় আমি বলবো আর কি। তো আপনার এবং মানে আমাদের সামনের ইলেকশনে আপনার জেনজি ভোটারদের পরিমাণ কত এবং তাদের দিক কোন দিকে যাবে শেষমেশ সেটা একটা বড় নির্ণায়ক হিসেবে কাজে দিবে। জি, আসিফ শাহান, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। প্রথমত যে কথাটা এসে বলেছিলাম যে জেনজির যে মানে পার্টিসিপেশনের যে হারটা দেখছি, এইখানে কিন্তু হচ্ছে গিয়ে 1/3 জেনজির ওপিনিয়ন রিফ্লেক্টেড হয়নি। 1/3 জেনজি এখনো ডিসিশন নেয়নি সে হচ্ছে গিয়ে কাকে ভোট দিবে। আমরা যদি সেইটা ক্যালকুলেট করি, প্লাস এখানে আরও একটা ব্যাপার আছে যে এই যে আমরা যে জেনজির হিসাবটা দেখছি, আমি শিওর যে আপনাদের রিপোর্টে ওই জিনিসটা আছে, এখানে আবার আরবান রুরালের ভাগ আছে কিনা, আরবানের জেনজি সে কাকে প্রেফার করছে, রুরালের যে জেনজি সে কাকে প্রেফার করছে। তারপরে আবার যদি দেখি যে যারা এখনও তাদের প্রেফারেন্স রিভিল করেনি সেটার মধ্যে কোন অংশটা বেশি, আরবানের জেনজি বেশি না রুরালের জেনজি বেশি, ওই জিনিসগুলো যখন অ্যাড হবে তখন হচ্ছে কি আমরা একটা এসে দেখতে পাবো। বাট যেটা বললেন এটা খুব সিগনিফিকেন্ট দ্যাট আপনার বয়স যত বাড়ছে তত বেশি হচ্ছে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্ট বাড়ছে। ধরেন বয়স কম অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র সমর্থিত প্রার্থী। আমার এইখানে একটা জিনিস এটা ইন্টারেস্টিং না যে জামাত তো ট্র্যাডিশনাল পার্টি, তো ইয়াংরা জামাতের দিকে একটা জিনিস হতে পারে যে জামাত ইসলামীর তো একটা ওই কাইন্ড অফ নির্যাতিত ইমেজ আছে, গত 14, 15, 16 বছর ধরে তারা পলিটিক্স করতে পারে না। আই ডোন্ট নেসেসারিলি নো কি কারণে হচ্ছে। এখানে আরও একটা জিনিস হতে পারে, যেমন আমরা একটু আগে যে স্লাইডটা দেখলাম যে বিভাগ ভেদে, যেমন রংপুরে বা অন্যান্য জায়গায় যে জায়গাগুলো জামাত ইসলামের হিসেবে বেশি, ওই জায়গায় দেখবেন সিগনিফিকেন্টলি আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ খুব কম। এখন এখানে তো একটা সুইচ ঘটেছে, সেটা সাই ভোটার ফ্যাক্টরের কারণেই হোক বা যে কারণেই হোক একটা সুইচ তো ঘটেছে। মানে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের দিকে যাচ্ছে বলে আমি জানি না আমরা এখনো ওই কনক্লুশনে ড্র করা খুব ডিফিকাল্ট। একটা হতে পারে যেতে পারে, অথবা আরেকটা হতে পারে সাই ভোটার যে সে আওয়ামী লীগের ভোট দিবে বা দেওয়ার ইচ্ছা থাকলেও সে নিজেকে আইডেন্টিফাই করছে জামাতের ভোটার হিসেবে, সেটাও হতে পারে। উই ডোন্ট নেসেসারিলি নো অ্যাবাউট দ্যাট যে কী ঘটনাটা করছে। যেটা আমরা জানি যে একটা সিগনিফিকেন্ট চাঙ্ক অফ জেনজি ভোটার এখনও আনডিসাইডেড বা তার ডিসিশন হচ্ছে গিয়ে রিভিল করে নাই, তার লোকেশনটা কোথায় সেটা ইম্পর্টেন্ট, এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আরেকটা মানে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আরেকটা। সেকেন্ড আরেকটা জিনিস একটু বলতে চাই, নতুন যে পার্টিটা আছে এটা একটু আগে এইসব বললেন যেটা যে 5.7-এ আমার মনে হয় যে উই হ্যাভ টু ওয়েট আ লিটল বিট যে এই পার্টিটার বেইজ আসলে কত যায়। এইটা মনে হয় পার্টির জন্য খুব একটা খারাপ বিষয় না যে আমি যখন মাত্র শুরু করছি
আমার কোনো আইডেন্টিটি নাই, কারণ সার্ভেতে কোয়েশ্চেন করা হচ্ছে ছাত্র সমর্থিত নতুন পার্টি, তখন হচ্ছে কি আমার একটা 5% বেস আমার অলরেডি আছে, যে 5% বেস জাতীয় পার্টির চাইতেও বেশি এতদিন রাজনীতি করার পরও। কোয়েশ্চেন হচ্ছে যে তারপরে এই পার্টি তার বেসটাকে বাড়াতে পারে কিনা। এইটা যেটা দেখেন তার ইম্পর্টেন্ট একটা জায়গা কাজ করার সাপোর্ট আসতেছে জেনজি থেকে। তাহলে এই জেনজির এগেইন রুরাল আরবান, তাহলে তাকে আসলে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে যে ইন ফিউচার আমি যদি আমার বেস বাড়াতে চাই, আমার কি রুরালে ভোট বেশি, কিন্তু তারা কিন্তু বয়স্কদের দিকে তাদের মেসেজিং গুলো কিন্তু খুব বেশি বয়স্ককে টার্গেট করছে। এটা খুব অস্বাভাবিক কিছু না। আপনি যদি এটা দেখেন যে বয়স্ক যে ভোটার বা বয়স্ক যে ইস্যু আছে, তারা কেউই আসলে নতুন পলিটিক্যাল পার্টি, এটা আমাদের যে সার্ভে সেখানেও আসে, বয়স যত বাড়ছে তত হচ্ছে গিয়ে নতুন পলিটিক্যাল পার্টির প্রতি একটু বিশ্বাস রাখা বা আস্থা রাখা সেটা কমছে। যেহেতু সময় খুব কম, নির্বাচনের ব্যাপারটা যেহেতু আমরা ডিসেম্বর বা খুব বেশি হলে জানুয়ারি ফেব্রুয়ারি, আমার মনে হয় দ্যাট পলিটিক্যাল পার্টি হ্যাজ টু টেক আ ভেরি স্ট্র্যাটেজিক ডিসিশন, যে আমি আমার বেস যদি বাড়াই, আমি যদি হচ্ছে গিয়ে একদম বয়স্ক সব ধরতে চাই, তাহলে আমি যে পরিমাণ রিসোর্স খরচ করব সেটা আমাকে যে আউটপুট দিবে, নাকি হচ্ছে কি আমার এক্সিস্টিং বেসটাকে এক্সপ্যান্ড করলে সেটা আরো হচ্ছে কি, আমার মনে হয় দেয়ার ইজ আ লট অফ থিং টু থিংক অ্যাবাউট পলিটিক্যাল। আমি একটা সম্পূরক তথ্য দিয়ে রাখি আপনাদের আলোচনার সুবিধার্থে, সেটা হচ্ছে যে আপনার জেনজি ভোটারদের মধ্যে আনডিসাইডেড সবচেয়ে বেশি, 1 নম্বর। হ্যাঁ, তো 2 নম্বর হচ্ছে যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার আরবান এতে আনডিসাইডেড ভোটার অনেক বেশি, তো রুরাল এরিয়াতে অনেক রিভিল ভোটারও বেশি, আপনার ইয়েও বেশি। তো এগুলা কিন্তু নির্ণায়ক হিসেবে কাজ করবে। আমি কি একটু আগে বলতে পারি এটা নিয়ে? হ্যাঁ, আমি ইচ্ছা করে নিলাম, আমি ডেটাটা আরেকবার আসতে চাই। সেটা হচ্ছে আপনি দেখেন যে জেনজি যারা, তাদের মধ্যেও তাদের ছাত্র সমর্থিত পার্টির যে সমর্থন, সেটা আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগের চেয়ে কম, অন্তত 1% হলেও। এবং আরেকটি বিষয় হচ্ছে এরা কিন্তু কাউকে সরকার চালাতে সেইভাবে দেখে নাই আওয়ামী লীগ ছাড়া। ফলে এরা কিন্তু জানে না যে বিএনপি এবং জামাত আসলে কি ধরনের সরকার চালিয়েছিল বা তারা কেমন, তাদের স্মৃতি তো খুবই ভাষা ভাষা থাকার কথা। এটি হচ্ছে একটি। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি দেখেন একটু বয়স বাড়ার পরেই জেনজির সমর্থন আরো কমে গিয়েছে, 3.8, 2.5 এবং 1.6, মানে 4 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। এরকম যে একটি অবস্থা হয়েছে, তার হচ্ছে রাজনীতি সম্পর্কে, প্রকৃত রাজনৈতিক ভোটাভুটি এবং রাজনৈতিক যে বিষয়, এটা নিয়ে তাদের মাঠ পর্যায়ে ভোট দিয়ে সরকার নিয়ে এসে সরকারকে যাচাই বাছাই করার বিষয়গুলি, সেগুলি তাদের মধ্যে আসলে এখনো তৈরি হয় নাই। কিন্তু বিএনপি এবং জামাতে ইসলামের ছাত্র সংগঠন থাকার কারণে তারা সিগনিফিকেন্টলি এই জেনজির ভোটও নিয়ে গিয়েছে তাদের কাছে। এবং এই ছাত্র সংগঠনগুলি তাদের, আমার মনে হয় এটা, আমি কারণ আমাদেরকে এই মুহূর্তেই শুধু এটা দেখতে দেওয়া হচ্ছে, তো আমার কাছে মনে হয় যে তাদের ছাত্র সংগঠন থাকাটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে, যে তাদের এই ছাত্র সংগঠন তো এমনিতেও জেনজিদের একটা বিরাট রিপ্রেজেন্টেশন আছে। এবং যত বয়স বাড়ছে, তুষার ভাই আপনি যদি দেখেন চিন্তা করে, যখন 90 আন্দোলনের সময় বা ওর পরবর্তী ইলেকশনগুলিতে কিন্তু বিএনপির সবচেয়ে বড় বেসটাই ছিল তরুণ ভোটার। সেটা তো এখনো কমে গিয়েছে, আপনি বলতে পারছেন না এইখান থেকে, কারণ ছাত্র সমর্থিত পার্টির মধ্যে ছাত্রদের যে অংশটা, অর্থাৎ যাদেরকে আমরা ছাত্র মনে করছি, যে বয়সীরা, তাদের একটা বিরাট সংখ্যক আমার ধারণা যে বিএনপিকে ভোট দিবে বলেছে এবং জামাতকে ভোট দিবে বলেছে, সেই কারণেই তো এটা বেড়েছে। তো তার মানে তো এখনো সেই অবস্থাতেই আছে, তরুণরা এখনো বিএনপির কে ভোট দিচ্ছে, আমাকে ভোট দিচ্ছে না, অফকোর্স দিচ্ছে, কিন্তু তারা কিন্তু 1/3 দিচ্ছে, যেখানে বিএনপি কিন্তু ন্যাশনালি প্রায় 40%-এর বেশি প্রেফারেন্স পাচ্ছে, কিন্তু এই অংশটুকুর মধ্যে ওদের একটু কম পাচ্ছে। না, একটু মনে করে দেওয়া দরকার। একটু আগে যে কথাটা উনি বললেন যে জেনজির উপরে যদি বেশি ফোকাস করি, তাহলে এটা মাথায় রাখতে হবে, জেনজি হচ্ছে সবচেয়ে আনডিসাইডেড এখনো, এবং জেনজির যে আনডিসাইডেড তার মধ্যে আবার সবচেয়ে বড় অংশ হচ্ছে আরবান, রুরালে না। তাহলে একটা বড় ভোট কোন দিকে যাবে সেটা আমি জানি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ছাত্র সমর্থিত পার্টির সমর্থনের হিসাব যখন আপনি পার্টি ফর্ম হয়েছে কখন আর এই সার্ভে টাইম মিশে কখন, তাহলে এই যে লেফট আউট, আনডিসাইডেড এবং হচ্ছে গিয়ে জেনজির যে রুরাল অংশের ডিসিশন, সেটার কোনোটাই তো ছাত্র এই সমর্থিত পার্টির এখানে রিফ্লেক্টেড হয় না। কাজে জেনজির উপরে যদি আপনি পুরো জোর দিয়ে এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেন, আই ডোন্ট দ্যাট উইল দ্য রাইট। দুটো তথ্য বলি বা দুটো প্রেডিকশন। একটা হচ্ছে যেরকম ধর্মভিত্তিক মানুষের রাজনীতির প্রতিচ্ছায়া অত প্রলম্বিত হয় না, ইতিহাস থেকে আমরা দেখেছি। আমি 18 পীরের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী বা অন্যদেরও নির্বাচনে ভরাডুবির উদাহরণ থেকে আমি বললাম। আরেকটা জিনিস হচ্ছে যারা গণ অভ্যুত্থান করে, নট নেসেসারিলি তারা পরবর্তীতে রাজনীতিতে ভালো করবে, তারা ইলেকশনে আরো খারাপ, রাজনীতিতে আরো খারাপ করতে পারে। এটি একটি ইতিহাস থেকে আমরা শিখেছি। এখন আমাদের এখানে
ব্যতিক্রম তৈরি হবে কিনা এটিও আপনাকে একমাত্র একটা সময় সম্পূরক বলতে প্রশ্ন পারে। যদি আমি করি, এই বলেন। ভালো খারাপ বললেন, এটা ডেফিনেশনটা কি? মানে ছাত্র সমর্থিত পার্টি কি করলে আপনি বলবেন ভালো হয়েছে, কি করলে খারাপ হয়েছে? ধরেন আপনি ছাত্র সমর্থিত পার্টি যদি আপনাকে নতুন রাজনীতি না দেয় তাহলে খারাপ হলো। সে যদি এখন না ইলেকশনে তো আপনি রাজনীতি নিয়েই যাচ্ছেন, ইলেকশনে আপনি কি নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? আমি জানতে চাচ্ছি আপনি কি রেজাল্ট দিয়ে বিচার করবেন নাকি অন্য কিছু? না না না, আমি প্রথমত বলি আনছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জেনেই বলছি, সে যদি দুর্নীতিতে আবদ্ধ হয় যে কোনো হয়েছে তাহলে কি সে ভালো? সে নিজেই তো বলেছে সে বিকল্প হতে চায়, তাহলে তার বিকল্প হওয়ার লক্ষণগুলো আপনি টের পাবেন কিভাবে? সে যদি জবাবদিহিমূলক না হয়, তার বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে যদি প্রশাসন দলীয়করণের অভিযোগ ওঠে, তাহলে সে খারাপ। সে যদি রাজনীতির পাটাতনটিকে নাড়িয়ে দিতে পারে এবং যখন বড়দের চোখে সে একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এবং সে যখন জবাবদিহিমূলক রাজনীতির কথা বলতে পারে অথবা একটি গণতান্ত্রিক শাসনের স্বপ্ন দেখাতে পারে, সেটি ভালো হবে। কাজে আমাদের তো অনেক কিছুর উপরে নির্ভর করবে তারা রাজনীতিতে প্রথমত জায়গা পাবে কিনা এবং ভালো করবে কিনা, সেটি নির্বাচনে যাবে। কাজে এটিও একটি ইতিহাস থেকে শিক্ষা। পৃথিবীর অনেক দেশে আমরা দেখেছি অভ্যুত্থানের শক্তি রাজনীতিতে অতটা ভালো করে না, নির্বাচনে হয়তো আরও খারাপ করে। এখন বাংলাদেশ কি করবে, বাংলাদেশে কি হবে, এটা 25-এর নির্বাচন কিংবা 26-এর নির্বাচনে বুঝতে পারবো। শেষ কথাটি বলি, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল এবং শক্তি এই সার্ভেতে যেভাবে উত্তর দিয়েছে সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানকারী ছাত্র সংগঠন যখন গণ অভ্যুত্থানের পাটাতন রচনা করছিল তার ভেতরে যে শক্তিগুলো ঢুকেছিল তার মতোই কিন্তু অনেকটা। আওয়ামী লীগ এখন ওই রোলে আছে। আওয়ামী লীগ এখন বিএনপির ভেতরে থাকবে, আওয়ামী লীগ এখন জামাতের ভেতরে থাকবে, আওয়ামী লীগ এখন ছাত্রদের ভেতরেও থাকবে। আমাদেরকে পরিষ্কার চিনে নিতে হবে আওয়ামী লীগের কোন অংশটি কোন জায়গায় দাঁড়িয়েছে। আমার ধারণা জামাতের 31%-এর পেছনে আওয়ামী লীগের অবস্থান আছে। কিন্তু তারা ভোট দিবে কোথায়? এখন তারা ভোট দিবে কোথায় এটি নির্ভর করবে কয়েকটি বিষয়। আওয়ামী লীগ কি ভোটে অংশগ্রহণ করবে এর উপরে? যদি না করে তাহলে তাদের সিদ্ধান্ত কি, তারা কাকে ভোট দিবে? আওয়ামী লীগ অংশগ্রহণ করলে সে কি প্রচারণা করতে পারবে? তার কি যেই দলের লোক 7ই মার্চে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে পারে নাই, সেই দলের লোক 11 মাস পরে নির্বাচনে প্রচারণা করতে পারবে বলে আপনাদের ধারণা? আমি একটা সম্পূর্ণ তথ্য দিয়ে রাখি। আনডিসাইডেড যারা বলেছে তাদেরকে আমরা প্রশ্ন করেছি কেন আনডিসাইডেড। সেটার একটা অপশন ছিল আমার দল নির্বাচনে অংশ নিবে কিনা সেটা জানি না। সেটা আমি এখন মিসকোট যাতে না করি, খুব সম্ভবত 7%। ওকে, এবং আমার কাছে মনে হয় হয়তো দেখা যেতে পারে এইবারে ইলেকশনে অনেক সক্রিয় দ্বারা যদি আওয়ামী লীগ ইলেকশন না করতে পারে, হয়তো আওয়ামী লীগ ব্যাক অনেক স্বতন্ত্র প্রার্থী আছে। একটু অ্যাড করতে পারি, যদি 7% অ্যাড করি, 7 আর 13 হচ্ছে 20%, তাহলে বিআইজিডির সার্ভে যে কথা বলছিলাম যে 9 দফা 1 দফাকে পরিণত হওয়াকে একদম মিলে যাচ্ছে 20%। আচ্ছা, আমার মনে হয় আমরা এর পরবর্তী প্রশ্নটার উত্তর দেখে তারপরে হয়তো এই আলোচনাটা কন্টিনিউ করব। এর পরবর্তী প্রশ্নটা ছিল যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা যদি একটু দেখে নিই এবং রুবায়েত স্যার আপনি বলেন। আমরা যদি দেখি এখানে পার্থক্য আছে, বিশেষ করে জামাতের ক্ষেত্রে একটু বেশি পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রসঙ্গ সেটা হলো যে নারী ভোটারদের বেশিরভাগই আনরিভিলড, অর্থাৎ 40% নারী রেসপন্ডেন্ট আপনার বলেনি তারা কাকে ভোট দিবেন, সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বলেনি। পুরুষরা বেশি বলেছে। তো এখানেও কিন্তু ওই যে শাই আনরিভিলড এই ব্যাপারটা নারীদের মধ্যে একটু বেশি, কিন্তু তার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটা প্যাটার্ন কিছুটা দেখা যায়। এবং আওয়ামী লীগ এবং ছাত্র সমর্থিত দলের প্রতি একটা কিছুটা আপনার লিনিয়েজ দেখা যায়, কিন্তু পার্থক্যটা এখানে যেহেতু একটু কম। আর যেটা বললাম যে অনেক নারী ভোটারই রিভিল করেননি, হয়তো ছাত্র সমর্থিত পার্টি, এটা আমি যদি স্ট্যাটিস্টিক্যাল আপনার যেটা মার্জিন অফ এরর ক্যালকুলেট করি আমরা, একটু বেশি হবে মার্জিন অফ এরর থেকে। বা ইন্টারেস্টিংলি জামাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষদের থেকে নারীরা জামাতের ব্যাপারে একটু হয়তো প্রায় 3%-এর মতো কম দিচ্ছে এবং আওয়ামী লীগের ক্ষেত্রে আবার 2%-এর মতো বেশি দিচ্ছে। তো ডাজ ইট সে এনিথিং? আশরাফ ভাই। প্রথমত বলি, জামাতের ব্যাপারে 29% মহিলা বলেছেন, এটি আমাকে খুব অবাক করছে। কেননা একটু আগে যে মাঠের পারসেপশন এবং এই সার্ভের রেজাল্ট দেখছিলাম তার সাথে কিন্তু মিলছে না। এটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কেন মিলছে না, একটু কেন মিলছে না? কারণ আপনি জামাতে ইসলামীতে নারীদের রিপ্রেজেন্টেশন দেখেন এবং নারীদের প্রতি তাদের আচরণ দেখেন, ব্যবহার দেখেন, এবং আপনি কান পেতে শোনেন যে তাদের ব্যাপারে সমাজে কি ধরনের চিন্তা ভাবনা, আজকের রিফ্লেকশন কিন্তু এখানে হচ্ছে না।
আচ্ছা, এখানে একটা সম্পূরক তথ্য দিয়ে রাখি। আমরা এটা বোঝার জন্য আরেকটা প্রশ্ন করেছিলাম যে সাম্প্রতিক চাঁদাবাজি বা এই ধরনের পরিস্থিতিকে আপনার কিভাবে দেখছে। তো বেশিরভাগই বলেছে বাড়ছে, কিন্তু খুব অবাক করা বিষয় রুরাল এরিয়াতে বলছে, গ্রামীণ অঞ্চলে বলছে মানে বাড়া কমার যে ডিফারেন্স এটা অনেক কমে যায়, শহরে বলছে বেশি বাড়ছে। তো আমাদের এখানে কিন্তু স্যাম্পলে আপনার 29% শহর এবং আপনার বেশিরভাগই কিন্তু আপনার 71% কিন্তু গ্রাম, যেটা আমরা বলেছি বারবার যে পপুলেশন প্রপোর্শন দিয়ে আসছি। তো এখানে একটা বিষয় চিন্তা করার, সেটা হচ্ছে যে এখন যে টেনশনটা এটা কি নাগরিক সমস্যা কিনা, এটা কি এটা ভাবার আমি বিষয় আমি আছে? আমি টোটালিটেরিয়ান গভর্নমেন্টদের আচরণের একটা লক্ষণ আপনাকে বলি। তারা নগরগুলোকে সুরক্ষিত রাখে। তারা যেহেতু বাংলাদেশের সব কিছু নগর দ্বারা পরিচালিত হয়, সরকারের পরিবর্তন কিংবা নীতি প্রণয়ন, তারা নিশ্চিত করতে চায় যে এই নগরে আপনার আইন শৃঙ্খলা ঠিক থাকবে, মানুষগুলো বুঝতে পারবে না যে দেশে গণতন্ত্র নাই। কিন্তু গ্রামে কিন্তু তার প্রকোপ দ্রুত টের পাওয়া যায়। আমরা নির্বাচনে ফোকাস থাকি, এই গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে তো আমরা আরেকটা না, আলোচনা আমরা করব। গভর্নমেন্টের না, আমরা অতীতের গভর্নমেন্টের কথাও বলছি। জি। কাজে নারী পুরুষের আপনাদের সার্ভে থেকে যেটি ইন্টারেস্টিং, যেটি আমাদের জেনজির মন এবং নারীদের মন বোঝা হবে নির্বাচনের রেজাল্টের একদম। সমীকরণ। একটা এটি- determinant দেখুন, আমরা এমনিতেই ইন জেনারেল বলে থাকি ভোটারের মন বোঝা নাকি $1 বিলিয়ন কোশ্চেন। দেখুন, আমরা তো আজকে 11 মাস আগে সার্ভেটা দেখছি, যদি ভোটটা ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে হয়। এক্সিট পোলের রেজাল্টও তো ভারতে প্রমাণিত হলো প্রায় 100% ভুল। তার মানে কি হলো, ভোট দিয়ে বেরিয়ে সে যে কথা বলেছে এবং সেই যে এক্সিট পোল ভারতের সবচাইতে রেপুটেড অর্গানাইজেশনগুলো সার্ভে আকারে প্রচার করেছে, সেটি গত নির্বাচনে ভুল প্রমাণিত কিন্তু হয়েছে। ট্রেন্ড কিন্তু একটা পাওয়া যায়, হ্যাঁ। হয়তো এক্সাক্ট সিট পাওয়াটা না, মুশকিল এক্সাক্ট হবে। না, গতবারে কিন্তু ভারতের এক্সিট পোলের ট্রেন্ডের সাথেও মিলেনি, বিপরীত হয়েছে। জি, আমার মনে হয় তুষার ভাই এইখানে স্বাভাবিক নারী ভোটের সাথে আপনার জামাতে ইসলামের নারী ভোটকে তুলনা করলে হবে না, কেননা জামাতে ইসলামের ভোটটা শুধুমাত্র রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে না। ধর্মবিশ্বাস, ধর্মীয় শাসন প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠা, সৎলোকের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি নানান বিষয় রয়েছে। ফলে আপনারা যেভাবে নারী ভোটকে আলাদা করে ভাবছেন যে মহিলা ভোটাররা বিএনপির ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, জামাত ইসলামের মহিলা ভোটার এবং পুরুষ ভোটার উভয় পক্ষই কিন্তু ওই একই ধরনের ফ্যাক্টর বিবেচনা করে সিদ্ধান্ত নেয় নাই। এবং প্রার্থীদেরকে ভোট দিব এটা যদিও বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো কোনো সমর্থক বলতে পারে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো আসলে না, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেটি তো প্রচারিত হচ্ছে বটে, কিন্তু আপনি যে বললেন উপদেষ্টাদের কথা, এ তো নগরের লোকরাই চেনে না তাদেরকে, গ্রামের লোকরা কি করে চিনবে? এই উপদেষ্টারা তো কুলীন ব্রাহ্মণ, তাদেরকে নগরের লোকরা চেনে। তারা কোথায় ছিলেন জুলাই আগস্টের সময়? তার মানে আমরা হচ্ছে- ওই আলোচনায় আজকে না, যাচ্ছি না। আমরা না যাই, আমি জাস্ট বললাম যে গ্রামের লোক কি করে চিনবে, শহরের লোকই তো চেনে না। আচ্ছা, তার মানে হচ্ছে যে গ্রাম শহরের পার্থক্যটি কিন্তু এটিও গুরুত্বের সাথে নেওয়ার বিষয়। এবং আমার ধারণা নতুন পার্টি জাতীয় নাগরিক কমিটি, তাদেরকে আমরা দেখছি আরও বেশি গ্রামের দিকে যাচ্ছে, জেলা শহরগুলোতে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যাচ্ছে তাদের। তাহলে তিনটা শক্তি, আওয়ামী লীগ এবং জেনজি, যে আগামী আওয়ামী লীগের ভোটার, সেটি এখন যদি আওয়ামী লীগকে ভোট দিতে পারে এবং সাহস করে তার ক্যান্ডিডেট দ্বারা এবং সেও আগাতে পারে, তাহলে একরকম সিনারিও। যদি আওয়ামী লীগের অস্তিত্ব নির্বাচনে না থাকে, তাহলে তার ভোটটি কোন জায়গায় পড়বে, এটি কিন্তু খুব বড় ফ্যাক্টর। কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগারদের আমরা অনুশোচনা করতে দেখিনি এবং দুঃখ প্রকাশ করতে দেখিনি, দায় স্বীকার করতে দেখিনি। তুষার ভাই এইখানে রাজনৈতিক দলগুলির মানসিকতা বোঝারও একটা ব্যাপার আছে। যেমন যারা এখানে স্টেটমেন্ট দিয়েছেন তারা হচ্ছেন, তারা বলতে পারেন যে আমি অমুককে ভোট দিব অথবা দিব না, কিন্তু যারা বলেন নাই কাকে ভোট দিবেন এবং দিবেন না, তারা আসলে এই পুরোটাই কিন্তু এই আলোচনা আসলে এক ধরনের বাইরে। আমরা তাদেরকে নিয়ে স্পেকুলেট করছি যে তারা কোথায় ভোট দিবেন কোথায় দিবেন না। গ্রামের লোকজন সবসময় আসলে তার গ্রামে, কারণ গ্রামের বাইরে তার গণ্ডি কম, ফলে সে দেখে যে তার গ্রাম কতখানি ভালাচ্ছে এবং তার এলাকার নেতা কে, এইটা দেখে তারা সবসময় ভোট দেয়। এবং সেই নেতার নির্বাচনের ক্ষেত্রে আত্মীয়তা থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক তাকে বায়াস করে। এবং ভোটের আগে যে অর্থের বিরাট লেনদেন হয় সেটাও কিন্তু তাকে বায়াস করে। ফলে এই অনেকগুলি ফ্যাক্টর আছে যেটা ভোট যখন হবে তখন এই সিনারিওটা বদলে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। আপনার আমি কেন বলেছি যে কিছু কিছু দলের ক্ষেত্রে কিন্তু যারা বলেন যে ভোট দিবেন তারা কিন্তু আসলে সবসময় তারা সাই না, তারা কিন্তু স্টেটমেন্টটা জোরালো ভাবে দেন এবং তারা বেশ তারা প্রকাশ করেন যে তারা কোথায় ভোট দেবেন। এই ক্ষেত্রে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলি পিছিয়ে আছেন, কারণ তাদের ক্ষেত্রে এই প্রকাশিত ভোটারের সংখ্যা অনেক কম। এই জন্য যে তারা ভোটের পরে বিভিন্ন জায়গাতে ভিড়ে যাওয়ার যে প্রবণতা, এই ভিড়ে যাওয়ার প্রবণতা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দল
মধ্যে অনেক বেশি, যতখানি না জামাতের মধ্যে ছিল। তবে এইবার আমরা একটু দেখেছি যে উল্টোটা হয়েছে, ছাত্রলীগের মধ্যে অনেক শিবির লুকিয়েছিলেন, এরকম আমরা দেখতে পেয়েছি। কিন্তু এর আগে কিন্তু আমরা এরকম দেখি নাই কখনো। আর সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচন যদি 6 মাস পরে হয় একরকম হবে, জুনে গেলে পরে আরেক রকম হবে। যত পেছাবে ততই এই সিনারিওটা বদলে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই জন্য যে যতই পেছাবে ততই দেখা যাবে যে প্রার্থীরা ধীরে ধীরে নিজেদেরকে রিভিল করতে শুরু করবেন, এবং লুকিয়ে রাখা অনেক সময় যত পার হবে কোনো কিছু লুকিয়ে রাখার ব্যাপার আর থাকবে না, এগুলো ধীরে ধীরে প্রকাশিত হয়ে যাবে। নিশ্চয়ই, আসলে আমরা তো এখন ইলেকশন হলে কি হতো সেরকম একটা কিন্তু আমি আপনাকে উপস্থাপন প্রশ্ন করি, জুনে হলে আমরা এটা ডিসেম্বর হলে আমরা এটা বেশি নিব। আমি রুবায়েতকে না, এটা আমি প্রথমে কিন্তু বলেছি ডিসক্লেমার, এটা শুধুমাত্র 19 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ না কিন্তু নির্বাচনটা জুনে হলে এটা এই জরিপ বেশি কাজ করবে, মোর রিলেভেন্ট হবে, অফ কোর্স মোর রিলেভেন্ট হবে নাকি ডিসেম্বরে? এটা তো কোনো সন্দেহই নাই। তাহলে আমার ওই কথাটা টিকে যাচ্ছে যে যত দেরি হবে আমি বলবো আজকে হলে সবচেয়ে রেলেভেন্ট হবে, কালকেও কিন্তু এটি অত রেলেভেন্ট না। আমি একটু মানে আমার মনে হয় আসিফ শাহান এই প্রশ্নটার এই অংশটার উত্তর এবং ওভারঅল আমাদের এই সার্ভেটা সম্পর্কে কোনো মানে এই শহর গ্রাম এবং নির্বাচনটা কি তাড়াতাড়ি হওয়া উচিত নাকি দেরি হলে পরে এই জরিপটা আমাদেরকে সেটা অন্য আলোচনা। কোন সার্ভের উচিত কোশ্চেনের আনসার দেওয়া উচিত না। আমি প্রশ্নটা তাহলে একটু ঘুরিয়ে করি, সেটা হচ্ছে যে না দুইটাই করতে চাই কারণ সারা জীবন উপস্থাপনা করেছি তো। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে চাই যে এই সার্ভে মোর রিলেভেন্ট হবে যদি নির্বাচন তাড়াতাড়ি হয় নাকি এই সার্ভে মোর রিলেভেন্ট হবে যদি নির্বাচন দেরিতে হয়? জি আচ্ছা, আমি একটু উত্তরটা কারো পছন্দ হবে না, কিন্তু যেটা সত্যি উত্তর উই ডোন্ট নো, আমরা জানি না, এটা হচ্ছে গিয়ে কথা। এর বাইরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা এমন একটা ইনফারেন্স ড্র করতেছি যেটার পেছনে কোনো লজিক নেই, সো আমরা আসলে জানি না। এই সার্ভের যে রেজাল্টটা সেটা হচ্ছে আজকে কত তারিখ? আজকে হচ্ছে মার্চের 8 তারিখ। মার্চের 8 তারিখে এই সেটা বলছে, আরও স্পষ্ট করে বললে যেই টাইম ফ্রেমে হচ্ছে সার্ভেটা নেওয়া হয়েছে সেই টাইম ফ্রেমে যদি ইলেকশন হতো তাহলে হচ্ছে সার্ভেটা এটা রিভিল করতে। এর বাইরে আমরা আর কিছু বলতে পারি না সাইন্টিফিক্যালি। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে শহর গ্রামের পার্থক্যের যে জায়গাটা, যেটা আমরা বারবার বলছিলাম যে ছাত্র সমর্থিত যে পার্টি যেটা, তার তো ওই আরবান ফোকাস যে কথাটা বললেন, দ্যাটস অ্যাবসলিউটলি সেটাই হওয়া উচিত, সেটারই হচ্ছে গিয়ে রিফ্লেকশন হচ্ছে গিয়ে আমরা এখানে দেখছি। এবং গ্রামে রুরালি তো আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাট এখনও এই পার্টির নাম কি, লিডারশিপের যেইটা সেই জিনিসটা নাই, তো সেটা রিফ্লেকশন হচ্ছে আমরা এখানে দেখছি। ইন্টারেস্টিং হচ্ছে আওয়ামী লীগের গ্রামে সেটা একটু বেশি। তার মানে হচ্ছে কি এটা দুটো জিনিস ইন্ডিকেট করে, রুরালেও যে সোশ্যাল সেফটি নেটের যেই ডিস্ট্রিবিউশনগুলো আওয়ামী লীগ করেছে, আশ্রয়ণ প্রকল্প বা যা করেছে, তার কিছুটা হলেও ইম্প্যাক্ট ভোটারদের সাথে পড়েছে। যেহেতু আন্দোলনটা বেসিক্যালি শহর বা 15 বছর তো অনেক বড় সময়, 15 বছর অনেক বড় সময়, যেহেতু আন্দোলনটা মোর উপজেলা সদর বা শহর এই কেন্দ্রিক ছিল, রুরালে যেহেতু ওইভাবে ছড়ায়নি, রুরালে ওই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো, ওই ডিস্ট্রিবিউশনগুলো, ওইগুলোর একটা ইম্প্যাক্ট আমরা দেখছি। এটা 14.2% আরও হচ্ছে গিয়ে ওভারঅল বাড়তে পারে। আমি এই সার্ভের একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যদিও ওই যে 20%-এর একটা কথা মনে আছে না, যে ধর্মের ইস্যুর উপরে জোর দিচ্ছে, দেখুন এইটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আজকে থেকে এটাকে তো আমরা ওইভাবেই দেখছি যে ধর্মবিশ্বাস বা ধর্ম সংক্রান্ত রাষ্ট্র সেই জায়গা থেকে আজকে থেকে 5-6 বছর পরেও আওয়ামী লীগ এখন যাই চিন্তা করুক তাকে এই আফসোসটা করতে হবে। 14-15 বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, যেই দলটা নিজেদেরকে দাবি করে সেকুলার বা লিবারেল হিসেবে, সেই দলটা এমন একটা মানে আদর্শিক জায়গা থেকে তারা কোনো ধরনের কোনো কন্ট্রিবিউট করতে পারেনি, কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে তারা আইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ করতে পারেনি, বরং তারা যেই অ্যাক্টিভিটিস যা করে গেছেন সেটা হচ্ছে, আমি জানি না এটা কি আওয়ামী লীগের ক্রোধের বহিঃপ্রকাশ হলো নাকি এই মাত্র। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা দেখছি যে 20% হচ্ছে গিয়ে আমার ওই জায়গাটাতে চলে গেছে। এইটা থেকে রিভাইভ করা উচিত কি উচিত না সেই কোয়েশ্চেনেও যদি নাও যাই, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই সার্ভেটা দেখাচ্ছে যে নারী ভোটার ওনারা কোন দিকে যাচ্ছেন, জেনজি কি চিন্তা করছে, এবং ফাইনাল কথা যেটা এই সার্ভে রেজাল্টে বিএনপি উইল সামওয়াট হ্যাপি। খুব বেশি হ্যাপি হবে কিনা আমি জানি না, সামওয়াট হ্যাপি, কারণ 41% ইজ এ বিগ নাম্বার, বাট প্রবাবলি দে উড হ্যাভ এক্সপেক্টেড মাচ মোর। জামাত উইল বি ভেরি ভেরি হ্যাপি, কারণ 31% ইজ এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ। নাগরিক পার্টি উইল বি সামওয়াট ডিসঅ্যাপয়েন্টেড কিছুটা, বাট অ্যাট দ্য সেম টাইম আই উইল ওই যেটা আমি বললাম যে টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট, বাট ওভারঅল দিস ইজ আ বেস লাইন, যে বেস লাইনের উপরে আমি আশা করি যে এরকম সার্ভে আরও ইস্যু হবে, যেটার ফলে আমরা
পাবো যে কোন- রুবায়াত, আপনার 30 সেকেন্ডে আপনার কনক্লুডিং রিমার্কস। না, আসলে অনেক সুন্দর আলোচনা হয়েছে, সবার তথ্যগুলো আমরা শুনেছি। আমি জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে পরিসংখ্যানগুলোকে দলগুলো কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কাজটা কেন করছি, এই তথ্যগুলো কেন আনছি, যাতে করে ডিসিশন ফ্যাক্টরে তারা চিন্তা করতে পারে আচ্ছা এটা কতটুকু সত্য, কতটুকু আচ্ছা রিভিল করছে, আমি এটা থেকে কি পাচ্ছি। তো আমাদের দেশে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দলগুলো এখনো তাদের আপনার এই সমস্ত সার্ভের ব্যাপারে তাদের একটা প্রচন্ড অনীহা আছে, তারা প্রথমে ডাউনরাইট রিজেকশন করে দেয়। তা আমি যেটা অনুরোধ করব সবাইকে যে আমাদের রিপোর্টটা ভালো করে পড়তে, তথ্যের ভিতরে যেতে এবং সেটা নিয়ে আলোচনা হোক, কারণ তথ্যের ভিতরে আরো অনেক তথ্য থাকে এবং আলোচনার মধ্যেই হয়তো সেগুলো বেরিয়ে আসবে। জি, আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটা ব্যাপার নিয়ে আমি শেষ করব যে এরকম সার্ভে নিয়ে অবশ্যই বিতর্ক হবে, অনেকে এটা বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করবে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি এবং এরকম প্রি পোল সার্ভে, রিসার্চ, এগুলি কিন্তু পার্ট অফ মডার্ন ডেমোক্রেসি। আমরা আলোচনা করব সবাইকে যে সব কিছু মানতে হবে, নট, কিন্তু এটার মাধ্যমেই কিন্তু আমরা আস্তে আস্তে একটা উন্নত গণতান্ত্রিক চর্চার মধ্যে আসলে নিজেদেরকে প্রবেশ করাচ্ছি। এবং আমি মনে করি এরকম সার্ভে, আমি ধন্যবাদ জানাচ্ছি ইনোভেশনকে যে তারা এই উদ্যোগটা নিয়েছে। এটা বেশ বড় ধরনের একটা 64টা ডিস্ট্রিক্টে 10,000 লোকের উপরে এই রিসার্চটা কন্ডাক্ট করা একটা বিরাট বড় ব্যাপার। এইটাকে তারা যে উদ্যোগ নিয়েছে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আরও অনেক রিসার্চ অর্গানাইজেশনও এরকম ধরনের কাজ করবে আগামী মাসগুলিতে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।